স্টুডেন্ট নাম কি মারুফ? শেয়ার করে দিও। একটু শেয়ার করে দিও। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে কিনা দেখো, সাউন্ড ঠিক আছে কিনা দেখো, সাউন্ড চেক দাও। তার মানে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। তো চলো আমরা আর দেরি করবো না, আমরা এখন কি করব, ক্লাস শুরু করে দিব। অলরেডি অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো মাহিম অল্টার বয় হচ্ছে বলতেছে যে সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার আছে। তো চলো দেরি করবো না, শুরু করে দিব। দেখো, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হবে, ওই চ্যাপ্টার কোনটা বলো তো? আজকে তোমাদেরকে পড়ানো হবে হচ্ছে অণুজীব। যে চ্যাপ্টারটা আছে এই অণুজীব চ্যাপ্টারটা তোমার হচ্ছে তিনটা ভাগে ভাগ করবা তুমি। প্রথমে একটা হচ্ছে ভাইরাসের অংশ, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার অংশ, একটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর অংশ। তো জাহাঙ্গীরনগরে দেখা গেছে যে বিগত বছরগুলোতে তোমার 23-24 সেশনে শুধুমাত্র ম্যালেরিয়া পরজীবী থেকে আসছে, তার আগে আসছে তোমার 19-20 সেশনে, তার আগে আসছে 15-16 বা 14-15 সেশনে, এরকম ইয়েতে আসছে। তো ম্যালেরিয়া পরজীবীটা, এই টপিকটা ইম্পর্টেন্স একটু কম, আর যেগুলা আসছে সেই জায়গাগুলো থেকে তোমার দেখা গেছে যে গুরুত্বপূর্ণ, মানে ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন আসছে, অর্থাৎ কোশ্চেন রিপিট টাইপের যে আছে, এই রিপিট টাইপের কোশ্চেন আসছে। তো তোমাদেরকে বলি, প্রথমেই মাথায় রাখবো যে ভাইরাস যা আছে, এই ভাইরাস থেকে তোমার কয়বার প্রশ্ন আসছে। দেখো, ভাইরাস থেকে আসছে সবচেয়ে বেশি, ভাইরাস থেকে আসছে কয়বার, 10 বার প্রশ্ন আসছে, ঠিক আছে। এইখানে তোমার ভাইরাসের হচ্ছে কোন জিনিসগুলো পড়বা, ভাইরাসের কয়েকজন সায়েন্টিস্টের নাম আছে, ওইগুলা একটু দেখতে পারো। ওইগুলা সবগুলা দেখতে হবে না, বা এত ইম্পর্টেন্স দেওয়া দরকার নাই, দুই একটা ছাড়া। বাকিগুলা হচ্ছে, যেমন ভাইরোলজির জনককে, ওয়েন্ডেল মেরিডেথ স্টেনলি, ওনাকে কি বলা হয়, ভাইরোলজির জনক বলা হয়। অর্থাৎ ভাইরাস সম্বন্ধে জীববিজ্ঞানের যেসব শাখায় আলাপ আলোচনা করা হয় তাকে কি বলা হয়, ভাইরোলজি। তো ভাইরোলজির জনককে ওয়েন্ডেল মেরিডেথ স্টেনলি বা স্টেনলিকে বা WM স্টেনলিকে কি বলা হয়, ভাইরোলজির জনক। তো এই যে এই টাইপের কিছু ইনফরমেশনগুলো তুমি একটু মাথায় রাখবা। আর তারপরে তুমি যে জিনিসগুলো পড়বা, যে ভাইরাস মানে ভাইরাস একটা জীব নয়, জড়বস্তু নয়, এই যে এই উক্তিগুলো কে দিছে, এই জিনিসগুলো একটু পড়তে হবে তোমাদের। আর তারপরে তুমি যাবা ভাইরাসের যে প্রকারভেদ আছে, ভাইরাসের প্রকারভেদের মধ্যে কোনটা হচ্ছে তোমার ই ভাইরাস, কি বলা হয় যে লিপো ভাইরাস কোনগুলা,
কোন ভাইরাসের আকৃতি কেমন, এই যে আকৃতিগুলো আছে, আর কোন ভাইরাসটা ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস এবং একসূত্রক ডিএনএ একসূত্রক আরএনএ, এই জিনিসগুলো পড়বা। পড়ার পরে তুমি প্রিয়ন্স কি, ভিরিয়ন্স কি, ভিরয়েড কি, এই জিনিসগুলো পড়বা। প্রিয়ন্স, ভিরিয়ন, ভিরয়েড। তারপর হচ্ছে তোমার হচ্ছে সংক্রামক, তারপরে হচ্ছে তুমি যে জিনিসটা বলবা যে কোন ভাইরাস দ্বারা কোন রোগের সৃষ্টি হয়, তোমাদের একটা বক্স দেওয়া আছে, ওই বক্সের মধ্যে দেখবা যে নাম দেওয়া আছে এই ভাইরাস দ্বারা এই রোগের সৃষ্টি হয়। আবার উদ্ভিদের ক্ষেত্রে একটা হচ্ছে রোগ সৃষ্টিকারী, আর প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ তোমার দুইটা যে বক্স আছে ওই দুইটা বক্স একদম ভালো মতো মুখস্থ করবা। এরপরে তোমার হেপাটাইটিস এ বি সি ডি ই, এই যে 5 রকম হেপাটাইটিস আছে এর মধ্যে কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস, এটা তোমার একটু পড়তে হবে। এই জিনিসগুলো একটু পড়লেই তোমার এনাফ। আর সেই সাথে পড়বা ডেঙ্গুকে কি বলা হয়, হাঁটু ভাঙ্গা জ্বর বলা হয়, তারপরে হচ্ছে হাড় ভাঙা জ্বর বলা হয়। তারপর ডেঙ্গুর মধ্যে কি ঘটে, তোমার অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা কত হয়ে যায়, 1.5 লক্ষের নিচে নেমে যায়। এই যে এই ইনফরমেশনগুলো একটু জাস্ট বেসিক ইনফরমেশনগুলো মাথায় রাখবা, ঠিক আছে। আর এগুলো পড়ার পরে তুমি চলে যাবা কোথায়, ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য আছে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়বা, কারণ ব্যাকটেরিয়া থেকেও তোমার প্রশ্ন কিন্তু কম আসে নাই, 8 বার আসছে। অর্থাৎ এই অধ্যায়ের মেইন দুইটা পার্টি হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া আর ভাইরাস, ঠিক আছে। এরপরে ব্যাকটেরিয়া তুমি পড়লা, ব্যাকটেরিয়া পড়ার পরে ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন গুলো আছে ওইখান থেকে তোমার ব্যাকটেরিয়াটা আসলে আবার কি হয়, তোমার সাইন্টিফিক নেম সহ দেয় ব্যাকটেরিয়াটা, মানে অনেক সময় সাইন্টিফিক নেম সহ দেয়। তো এইখানে ব্যাকটেরিয়ার যে উপকারিতা অপকারিতা যা আছে, এই উপকারিতা অপকারিতাটা ওইখানে যে সাইন্টিফিক নেমগুলো আছে ওই সাইন্টিফিক নেমগুলো মাথায় রাখতে হবে, কোনটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রিফাইং করে কোন ব্যাকটেরিয়াগুলা, তারপর মিথেন উৎপন্ন করে কোন ব্যাকটেরিয়াগুলো, অনেক কিছু তুমি নামের মধ্যেই দেখতে পারবা, যে নামের সাথে নাম দেখেই তুমি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে। এই জিনিসগুলো পড়লা, পড়ার পরে ব্যাকটেরিয়ার যে উপকারিতা অপকারিতা, অর্থাৎ এই পার্টটুকু পড়ার পর তুমি চলে যাবা তারপরে কোথায় বলো তো, তারপরে তুমি পড়বা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবীর কোন দশা মানুষের দেহে আক্রমণ করে বা সংক্রমণ ঘটায়, ওভারঅল যে এই জিনিসগুলো কয়েকটা দশা, সাফনারের দানা, তোমার সাফনারের দানা যে মানুষের দেহে যে ম্যালেরিয়া সংক্রমণ ঘটছে এটা তুমি কিভাবে দেখতে পাবা, সাফনারের দানা দেখে। অর্থাৎ মানুষের প্লাজমায় তোমার কি থাকবে, সাফনারের দানা বা সাফনার্স দানা দেখলে তুমি কি করতে পারবা, তোমার দেহে ম্যালেরিয়া সংক্রমণ ঘটছে কিনা সেটা শনাক্ত করতে পারবা। এই যে এই সব বিভিন্ন জিনিস, যৌন দশা কোনটা অযৌন দশা কোনটা, এই জিনিসগুলো একটু জাস্ট পড়বা। এই সাথে আর কি পড়বা, ম্যালেরিয়া পরজীবীর সুপ্তিকাল, আর হচ্ছে সুপ্তিকালটা যা আছে এই সুপ্তিকালটা পড়বা। আর সেই সাথে তোমার কি করতে হবে, কোনটাকে কোন ধরনের ম্যালেরিয়া বলা হয়, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম কোনটা, তারপর কোনটাকে তোমার বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া বলা হয়, কোনটাকে তোমার কি বলা হয়, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। এই জিনিসগুলো পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়ারা। তো এই ছিল হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলাই ছিল হচ্ছে আমার ওভারঅল আলোচনা। কিন্তু ম্যালেরিয়া থেকে দেখো পরজীবী থেকে কয়বার আসছে, বিগত বছর 3 বার আসছে। তো এই যে 3 বার যে প্রশ্ন আসছে ঘুরে ফিরে দেখবা যে এই একই টাইপের প্রশ্নগুলো আসে, ঠিক আছে, একই টাইপের প্রশ্নগুলো আসবে। অর্থাৎ বিগত বছরে যা আসছে ওইগুলো রিপিট কোশ্চেনগুলাই যদি তুমি পড়ো ওই প্রশ্নগুলাই জাস্ট একটু ঘুরে দিতে পারে। তাই প্রথমে একটু বইটা পড়বা, পড়ার পরে এরপরে তুমি ওই প্রশ্নগুলো সলভ করতে যাবা, দেখবা যে তোমার সবকিছু একই রকম মনে হচ্ছে, অর্থাৎ একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। তো চলো পরবর্তী ইয়েতে চলে যাই, স্লাইডে চলে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাইরাস জীবও নয় জড় বস্তু নয়, ভাইরাস ভাইরাসই কে বলেছেন? দেখো লোফ, স্ট্যানলি, ভ্যালেন্স নাকি সলে, কে বলছে এই কথাটা, কে বলছে? দেখো উত্তর করো তোমরা সবাই, সবাই কিন্তু জানো এটা, তাই না? ভাইরাস ভাইরাসই, ভাইরাস জীবও নয় জড় বস্তু নয়, ভাইরাস কি ভাইরাসই। এই যে এই জিনিসগুলাই তোমার প্রশ্নে অনেক সময় দিয়ে দিবে, এই যে এই উক্তিগুলো অনেক সময় দিয়ে দেয়, এইটুকুই হচ্ছে তোমার একটু কষ্ট করে উক্তিগুলা পড়তে হবে, ঠিক আছে, উক্তিগুলা কি করতে হবে, পড়তে হবে। তো আমি বলে দেই, শুধু এই জিনিসগুলো পড়ো না। এরপর যদি বলে যে ভাইরাস সৃষ্ট মোজাইক রোগ বর্ণনা করেন কে, ভাইরাস সৃষ্ট মোজাইক বর্ণনা করেন হচ্ছে ভাইরাস সৃষ্টি মোজাইক রোগ যেটা আছে অ্যাডলফ মেয়ার বা অ্যাডলফ মায়ার, অ্যাডলফ মেয়ার, অ্যাডলফ মেয়ার বা অ্যাডলফ মায়ার, অ্যাডলফ মেয়ার বা অ্যাডলফ মায়ার। উনি কি করছেন, সর্বপ্রথম ভাইরাস সৃষ্টি অর্থাৎ টিএমবি ভাইরাস যে আছে, টোবাকো মোজাইক ভাইরাস, এই টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা যে তামাকের মধ্যে মোজাইক রোগ সৃষ্টি হয় সেইটা বর্ণনা করছেন কে, এই অ্যাডলফ মেয়ার বর্ণনা করছেন, ঠিক আছে। এরপরে তোমার যদি বলা হয় যে মোজাইক রোগ সৃষ্টিকারী যে ভাইরাসটা আছে সেটা ব্যাকটেরিয়া হতে ক্ষুদ্র, এটা তোমার করছে কে, এই কথাটা বলছে কেন বা এটা আবিষ্কার করছে কে, এটা আবিষ্কার করছে তোমার দিমিত্রি আইভানোভস্কি। আর দিমিত্রি আইভানোভস্কির আরেকটা পরিচয় হচ্ছে ভাইরাসের জনক বা ভাইরাসের আবিষ্কারক। আচ্ছা, দিমিত্রি আইভানোভস্কি কে, দিমিত্রি আইভানোভস্কি, দিমিত্রি আইভানোভস্কি
এখন উনাকে কি বলা হয়, এই ইনফরমেশনটা একটু মাথায় রাখো। উনাকে কি বলা হয়? উনাকে বলা হয়, দিমিত্রি আইভানোভস্কিকে কি বলা হয়? ভাইরাসের আবিষ্কারক বা ভাইরাস আবিষ্কারক। ঠিক আছে, কি ভাইরাস আবিষ্কারক কে? এই দিমিত্রি আইভানোভস্কি। দিমিত্রি আইভানোভস্কি, উনারে কি বলা হয়? উনাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। ঠিক আছে, স্টেনলি, উনাকে কি বলছি আমরা? ভাইরোলজির জনক। ঠিক আছে, কে? স্টেনলি হচ্ছে ভাইরোলজির জনক, এটুকু মাথায় রাখো। স্টেনলিকে কি বলা হয়? ভাইরোলজির জনক বলা হয়। এরপর যদি বলি মরিস ও শেফারম্যান, শেফারম্যান ও মরিস, উনি কি করছে? উনি হচ্ছে সায়ানোফাজের আবিষ্কারক। শেফারম্যান ও মরিস, উনি কিসের আবিষ্কারক? সায়ানোফাজের আবিষ্কারক। কার আবিষ্কারক? সায়ানোফাজের আবিষ্কারক। যে আবিষ্কারগুলা মাথায় রাখতে হবে, সায়ানোফাজ আবিষ্কারক। এই জিনিসগুলো একটু তোমাদের কি করতে হবে বলো তো ভাইয়ারা? মাথায় রাখতে হবে। ঠিক আছে, কে? সায়ানোফাজের আবিষ্কারক। কে সায়ানোফাজের আবিষ্কারক? শেফারম্যান ও মরিস। ঠিক আছে, এরপরে তোমার যদি বলি এইডস এর আবিষ্কারক কে? ঠিক আছে, আচ্ছা তোমার দেখো গেলো যে আছে বিজ্ঞানী, গেলো হচ্ছে এইচআইভি ভাইরাসের আবিষ্কারক। গেলো হচ্ছে এইচআইভি ভাইরাসের আবিষ্কারক। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবা। গেলো কি? গেলো হচ্ছে এইচআইভি ভাইরাসের আবিষ্কারক। আর যদি বলা হয় যে হার্ভে জে অল্টার, হার্ভে জে অল্টার উনি কি? হার্ভে জে অল্টার, ওই যে ফাহিম ওয়াল্টার ধ্রুব, দেখ তোর নামের সাথে মিল আছে। হার্ভে জে ওয়াল্টার উনি কি করছেন বলো তো ভাইয়ারা? উনার যে কাজটা হচ্ছে, উনি হচ্ছে তোমার হেপাটাইটিস সি। উনি কি করছেন? উনি হচ্ছে হেপাটাইটিস সি এর আবিষ্কারক। উনি কিসের আবিষ্কারক? উনি হচ্ছে হেপাটাইটিস সি, হেপাটাইটিস কি সি এর আবিষ্কারক। ঠিক আছে, এই হেপাটাইটিস সির আরেকটা নাম কি? নীরব ঘাতক। নীরব ঘাতক, এটাকে অনেক সময় কি বলা হয় জানো? এটাকে অনেক সময় তুষের আগুনের সাথে তুলনা করা হয়, অর্থাৎ তুষের আগুনও বলা হয় নীরব ঘাতক বা তুষের আগুন। তুষের ভিতরে তোমরা দেখে থাকবা যে ওইখানে আগুন যখন জ্বলে, আগুনটা কিসে থাকে বলতো? অনেক ভিতরের দিকে থাকে। অনেক সময় ভিতরের দিকে দেখা যাচ্ছে পুড়তে পুড়তে আসতেছে, কিন্তু বাইরে থেকে কিন্তু বোঝা যায় না। ঠিক তেমনি ভাবে হেপাটাইটিস সি দ্বারা যারা হচ্ছে আক্রান্ত হয়, তাদের তুমি বাইরে থেকে কখনোই দেখবা না যে তারা জন্ডিসে আক্রান্ত হয়েছে। এটা তুমি বাইরে থেকে লক্ষণ দেখে বুঝবা না। গ্রাম্য ভাষায় যেটার নাম কি বলতো? গ্রাম্য ভাষায় অনেকে বলে যে ওই যে অনেকের হচ্ছে, আমি বলি, আমি টাঙ্গাইলের মানুষ, তো টাঙ্গাইলের ভাষাতেই বলি। টাঙ্গাইলে অনেক সময় বলে যে মাইটা জন্ডিস হয়েছে। তো মাইটা জন্ডিস বা মেটে জন্ডিস যেটা বলি আর কি আমরা, যে ওইখানে নাকি বোঝা যায় না, মানে আকৃতি, বাইরের যে গঠনটা আছে বা মানুষের বাহ্যিক যে অবস্থাটা আছে, চোখ হলুদ হয় না বা হাতের আঙুল হলুদ হয় না, কিন্তু তার ভিতরে সে কি করছে? সে একটা মারাত্মক একটা রোগ সৃষ্টি করতেছে। অর্থাৎ সে তোমার লিভারকে একদম শেষ করে দিতে পারে, লিভারকে একদম শেষ করে দিতে পারে, লিভারকে পুরো ধ্বংস করে দিতে পারে, অর্থাৎ লিভার সিরোসিস ঘটাইতে পারে। কে করতে পারে এটা? এটা হচ্ছে এই হেপাটাইটিস সি। তুমি বাইরে থেকে দেখতেছো না, কিন্তু ভিতরে ভিতরে তুমি শেষ হয়ে যাচ্ছ। ঠিক আছে, এক পর্যায়ে হুট করে দেখবা যে তোমার ক্যান্সার দেখা দিছে, লিভার ক্যান্সার হয়ে গেছে, এরকম অবস্থার কিন্তু তৈরি হইতে পারে। সো এটা কে করছে? এটা আবিষ্কার করছে তোমার হেপাটাইটিস সি, অর্থাৎ নীরব ঘাতক। আর হ্যাঁ, এই যে এই উক্তিটা যে আছে, এই উক্তিটা ভাইরাস ভাইরাসি, ভাইরাস জীবও নয় জড় বস্তু নয়। ঠিক আছে, ভাইরাস কি? ভাইরাসি, ভাইরাস জীবও নয় জড় বস্তু নয়। এই কথাটা কে বলছে বলো তো? এই কথাটা কে বলছে দেখি, তোমরা বলো। অনেকে আনসার করছে এ নাম্বার। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আবিষ্কারক হবি, হ্যাঁ আবিষ্কারক হবি ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এটা হচ্ছে লোফ বলছে। ঠিক আছে, এটা কে বলছে? এটা হচ্ছে লোফ বলছে। এখন যদি বলি সলে নামে একজন আছে, উনি কি বলছে? উনি বলছে ভাইরাস সজীব ও তোমার কি? ভাইরাস কি বলতো? ভাইরাস হচ্ছে সজীব ও রাসায়নিক অণু সজীব কোষের যে মধ্যবর্তী পর্যায়ে আছে, এই মধ্যবর্তী পর্যায়ের একটা সত্তা। বিজ্ঞানী সত্তা। কে বলছে? সলে বলছে। কি বলছে? ভাইরাস রাসায়নিক অণু সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার, মানে একটা সত্তা, অর্থাৎ এটা জীবও নয় জড়ও নয়। মূলত সে কি বলছে? রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার সত্তা। এটা কে বলছে? এটা বলছে সলে। আর লোভ বলছে ভাইরাস জীবও নয় জড় বস্তু নয়, ভাইরাস ভাইরাসই। কেন বলছে এই কথাটা? সলে মানে বিজ্ঞানী লোভ বলার কারণ হচ্ছে ভাইরাস এমনিতে তোমার নিষ্ক্রিয় বস্তু নিয়ে অবস্থান করে। যখন তোমার স্টিলের পাত্রের গায়ে থাকবে তখন সে জড় বস্তু নিয়ে আচরণ করবে, কিন্তু
কিন্তু যখনই সে কোনো সজীব কোষকে আক্রমণ করার সুযোগ পাবে, অর্থাৎ জীবিত কোনো কোষকে আক্রমণ করার সুযোগ পাবে, ঠিক সেই মুহূর্তে প্রাণের সঞ্চার ঘটবে। আর ভাইরাস কিন্তু সব জায়গাতে আক্রমণ করে না। ভাইরাস কোন জায়গাতে আক্রমণ করে বলতে পারবা কেউ? ভাইরাস আক্রমণ করে হচ্ছে তোমার, আচ্ছা দেখো এরপরের প্রশ্ন যেটা আছে, ভাইরাসের আকার পরিমাপের একক কি? মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার নাকি মিলিমিটার? তোমাদেরকে বলি ভাইরাস হচ্ছে যেমন তোমার করোনা ভাইরাস যেটা আছে, করোনা ভাইরাসের রিসেপ্টর সাইট কোথায় থাকে? করোনা ভাইরাস তোমার হাতে থাকলো কোনো সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাসনালী পর্যন্ত না পৌঁছাবে, তোমার দেহের যে কোনো অংশে থাকুক বা শ্বাসনালী পর্যন্ত না পৌঁছাইলে করোনা কখনো তোমার দেহকে আক্রমণ করবে না। করোনা তখনই তোমার দেহকে আক্রমণ করবে যখন তোমার শ্বাসনালীতে পৌঁছাবে। প্রত্যেকটা ভাইরাসের আক্রমণের জন্য একটা রিসেপ্টর সাইট থাকে, ঠিক আছে? ওই রিসেপ্টর সাইটে সে যায় এবং রিসেপ্টর সাইটে গিয়ে সেইখানে ওইখানকার যে প্রোটিন আছে এই প্রোটিনের সাথে ম্যাচিং ঘটায় এবং সেইখানে সে কি করে? অ্যাটাচড হয় বা সংযুক্ত হয় এবং ওই অংশকে আক্রমণ করে। একটা ভাইরাস একটা নির্দিষ্ট জায়গাকে আক্রমণ করে, সব জায়গাকে আক্রমণ করতে পারবে না। যেমন যক্ষা রোগের যে জীবাণুটা আছে, সরি যক্ষা তো এটা ব্যাকটেরিয়া, বাট আদার্স যে ভাইরাসগুলো আছে যেমন কলেরা বলতেছি, রোটা ভাইরাস আছে আর কি। তো সংক্রামক কলেরার সৃষ্টির জন্য দায়ী কোন ভাইরাস? সেটা হচ্ছে রোটা ভাইরাস। আর ব্যাকটেরিয়ার মধ্যে ভিব্রিও কলেরা। এখন রোটা ভাইরাস যেটা আছে, এই রোটা ভাইরাস কোথায় তোমার আক্রমণ করে জানো? এই রোটা ভাইরাস আক্রমণ করে তোমার হচ্ছে ইন্টেস্টাইনে আক্রমণ করে, বা অন্ত্র যা আছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র ওইখানে আক্রমণ করতে পারে, কারণ সেইখানে তার রিসেপ্টর সাইট থাকে। এইভাবে কিন্তু ভাইরাস নর্মালি হচ্ছে তার সংখ্যাও বৃদ্ধি ঘটায়, ভাইরাসের বংশ বৃদ্ধি না, ভাইরাসের যেটা বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে আমরা কি বলবো? সংখ্যা বৃদ্ধি ঘটে। এই জিনিসগুলো আমরা জাস্ট একটু মাথায় রাখবো। এই জিনিসগুলো হচ্ছে বেসিক আলাপ আলোচনা যে আছে, এই বেসিক আলাপ আলোচনা, ঠিক আছে? এখন দেখো ভাইরাসের যে আকার পরিমাপ যা আছে, এই আকার পরিমাপের একক কোনটা? মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার নাকি মিলিমিটার? ভাইরাসের আকার ভাইরাসের আকার যে আমরা নির্ণয় করি বা আকার যে পরিমাপ করি, এটার একক কোনটা? অবভিয়াসলি এটার একক হচ্ছে তোমার ন্যানোমিটার। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিছে। এই দেখো তোমরা সবাই পারো। আচ্ছা, এই যে অনেকে যে বলে আমারে যে ভাই আমার এ প্লাস আসে নাই, কি করব না করব, দেখো তোমরা কিন্তু ভালোই পারতেছো। এই যে অ্যাডমিশন জিনিসটা তোমাদের জন্য, তোমরা যদি পরিশ্রম করো ওই জিপিএ মার্কটা তুমি কাটায় উঠতে পারবা, ঠিক আছে? ওই জিপিএ মার্কটা কাটায় উঠতে পারবা। সো এইগুলা নিয়ে কখনো প্যানিক হয়েও না, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো ভাইরাস আকার পরিমাপের একক কোনটা বলো তো? ন্যানোমিটার। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোন ভাইরাসটি বহিস্থ আবরণীযুক্ত নয়? অর্থাৎ বহিস্থ আবরণবিহীন ভাইরাস। বহিস্থ আবরণীযুক্ত নয় কোন ভাইরাসটা? বহিস্থ আবরণযুক্ত নয় বা বহিস্থ আবরণীযুক্ত, কি বলছে শেষে নয় বলছে। কেউ আবার ভাইবো না যে কোনটা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, বলছে বহিস্থ আবরণীযুক্ত নয়। অর্থাৎ তোমার মেইনলি এটা বুঝাইছে লিপো ভাইরাস, ঠিক আছে? অর্থাৎ যেসব ভাইরাসের বাইরে একটা অতিরিক্ত লিপোপ্রোটিন সমৃদ্ধ লেয়ার থাকে তাদেরকে আমরা কি বলি? লিপো ভাইরাস বলি। এখন লিপো ভাইরাস কারা কারা? এটা একটা শর্টকাট আছে, লিপো ভাইরাস। হাই তোমাদের মধ্যে লিপু নামে কেউ আছে? তোমাদের মধ্যে যদি কেউ লিপু নামে থেকে থাকে ভাই, ওর জীবনের দফা রফা সারা। দেখো হাই, লিপুর এইচআইভি ও করোনা একসাথে হয়েছে। এইচআইভি ও করোনা একসাথে হয়েছে, এবার মাথায় রাখবা, ঠিক আছে? হাই লিপুর এইচআইভি ও করোনা একসাথে হয়েছে। এখন এটা মাথায় রাখবা কিভাবে? হাই হারপিস ভাইরাস, হারপিস, ঠিক আছে? লিপো ভাইরাস কি সমৃদ্ধ? লিপোপ্রোটিন আবরণ সমৃদ্ধ, ঠিক আছে? লিপোপ্রোটিন কি? লিপিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত, লিপোপ্রোটিন আবরণযুক্ত, লিপোপ্রোটিন আবরণ যুক্ত। সবাই তো এটা জানো যে লিপো ভাইরাস মানে কি? এটা হচ্ছে লিপোপ্রোটিন বা লিপিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা আবরণ, এই আবরণ যুক্ত, ঠিক আছে? এরপরে কি তোমার এইচআইভি করোনা, ঠিক আছে, হয়েছে। এই যে হাই লিপুর এইচআইভি ও করোনা একসাথে হয়েছে। ও আচ্ছা, হাই লিপুর এইচআইভি ও করোনা কি হয়েছে? একসাথে হয়েছে। এখন এইখানে আরেকটা ভাইরাস আছে যার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। অর্থাৎ এই যে এইচআইভি যে আছে, এই এইচআইভি থেকে একটা ওয়ার্ড আছে, দেখো এইচআইভি তে একটা ওয়ার্ড আছে, কি ওয়ার্ড? আই আছে। এই এইচআইভি তে কি আছে? আবার একটা আই আছে, তাই না? এইচআইভি তো নিজেই একটা রোগ, আবার আই দ্বারা বুঝো তুমি এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা। এইভাবে তুমি মাথায় রাখবা, ঠিক আছে? এখন দেখো এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে তোমার কি? লিপোপ্রোটিন আবরণ যুক্ত ভাইরাস, ঠিক আছে? লিপোপ্রোটিন আবরণ যুক্ত ভাইরাস বা লিপো ভাইরাস। এই জিনিসটুকু জাস্ট তোমরা একটু মাথায় রাখলেই তোমাদের জন্য এনাফ। এখন দেখো তার মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, তিনটাই অপশনে দেওয়া আছে। তার মানে বহিস্থ আবরণী আবরণ যুক্ত নয় কোনটা?
অবভিয়াসলি টিএমভি ভাইরাস, কারণ এরা তিনজনেই হচ্ছে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। ঠিক আছে, অর্থাৎ এরা তিনজনেই লিপো ভাইরাস। এই জিনিসটুকু মাথায় রাখো। ঠিক আছে, আশা করি তোমরা এই যে শর্টকাট গুলা তোমাদের কাজে দিবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো, কোনটি ডিএনএ ভাইরাস? আচ্ছা, কোনটি ডিএনএ ভাইরাস? এখন ডিএনএ ভাইরাস মনে রাখার যে কৌশলটা আছে, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। কে এলো? টিপুর ভাই টিটু। টিপুর ভাই টিটু কোথায় এলো? ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এইভাবে মাথায় রাখবা। টিপুর ভাই টিটু কোথা থেকে আসছে? ভ্যানিলা হতে ফ্রান্সে আসছে। ঠিক আছে, এখন টিপুর ভাই টিটু কে? দেখো তো ভাইয়ারা, টিপুর ভাই টিটু যা আছে, এই টিটুটা মূলত কে? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপু যা আছে, এই টিপু কাকে ইঙ্গিত করবে? এই টিপু হচ্ছে তোমার টিআইভি ভাইরাস আছে না, এই টিআইভি ভাইরাস। টিপু হচ্ছে টিআইভি ভাইরাস। ঠিক আছে, এরপর ভাইতে হচ্ছে তোমার ভ্যারিওলা। এই ভাইতে কি? ভাইতে হচ্ছে ভ্যারিওলা। ভ্যারিওলা টি2, এটা হচ্ছে এই যে টি2 ভাইরাস যা আছে, এই টি2 ফাস অর্থাৎ ব্যাকটেরিয়া ফাস, যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এইচআইভি আছে না, এইচআইভি কিন্তু নির্দিষ্ট কোনো রোগ না। এইডস যে বলি না আমরা, এইডস কিন্তু নির্দিষ্ট কোনো রোগ না, বুঝতে পারছো? এইডস হচ্ছে তোমার শরীরের এমন একটা অবস্থা, যে অবস্থায় তোমার শরীরের সকল ইমিউনিটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ তোমার শরীরে যত প্রকার কি আছে, শ্বেত রক্তকণিকাগুলো আছে, এরা সবাই ধ্বংস হয়ে গেছে। ফলে তোমার শরীরে যদি শুধু ঠান্ডা লাগে, সাধারণ একটা ঠান্ডা লাগে, এই ঠান্ডা থেকেও তোমার মৃত্যু ঘটতে পারে। এইচআইভি নির্দিষ্ট কোনো রোগ না, বরং এইটা হচ্ছে তোমার শরীরের ডিফেন্স মেকানিজমকে টোটালি ধ্বংস করে দিতে পারে। আচ্ছা দেখো, টিপুর ভাই টি2 অর্থাৎ টিআইভি ভ্যারিওলা টি2, এরপর ভ্যানিলা। এই ভ্যানিলা কি? ভ্যানিলা হচ্ছে তোমার ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া। আর হতে, এটা বুঝলা তুমি? হতেতে কি বুঝায়? হতেতে হচ্ছে হারপিস সিমপ্লেক্স। এটা কি? হারপিস সিমপ্লেক্স বা হারপিস, সাথে কি হেপাটাইটিস বি। হেপাটাইটিস কি? বি। এটা মাথায় রাখো। হেপাটাইটিস বি যা আছে, হেপাটাইটিস এ বি সি ডি ই, এর মধ্যে একমাত্র হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস। আর বাকি হেপাটাইটিস যারা আছে, হেপাটাইটিস এ সি ডি ই, এরা সবাই হচ্ছে তোমার কি? আরএনএ ভাইরাস। এই জিনিসটুকু মাথায় রাখো। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। এরপরে ফ্রান্স। এই যে ফ্রান্স যেটা আছে, এটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস কোনটা? এই যে ফ্রান্স যেটা আছে। আর এলোতে যেটা আছে, এটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস। এলোতে কি? এলোতে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই জিনিসটুকু একটু মাথায় রেখো। এলোতে কি? এলোতে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। অর্থাৎ কোনটা ডিএনএ ভাইরাস? টিআইভি, ভ্যারিওলা টি2, ভ্যাকসিনিয়া, হারপিস, হেপাটাইটিস বি, ফুলকপির মোজাইক ভাইরাস, আর হচ্ছে এলোতে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। এখন এই অ্যাডিনো ভাইরাসটা যা আছে, মাথায় রাখো কোনটা? এই যে অ্যাডিনো ভাইরাস। এখন তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই অ্যাডিনো ভাইরাসটা এই যে এইখানে যা আছে, দেখো, টিআইভি, ভ্যারিওলা টি2, ভ্যাকসিনিয়া, হারপিস, হেপাটাইটিস বি, অ্যাডিনো, এরা সবাই হচ্ছে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। শুধু উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে কে? ফুলকপির মোজাইক ভাইরাস যেটা আছে, এ হচ্ছে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী একমাত্র ডিএনএ ভাইরাস। এখন তুমি একটা সিদ্ধান্ত আসতে পারো, অধিকাংশ প্রাণী ভাইরাস তোমার ডিএনএ ভাইরাস, আর অধিকাংশ উদ্ভিদ ভাইরাস তার মানে কি? অবশ্যই অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ ভাইরাস। কারণ ডিএনএ তে উদ্ভিদে যে রোগ সৃষ্টিকারী ভাইরাস আছে, তাদের মধ্যে ডিএনএ ভাইরাসের সংখ্যা খুবই কম। অর্থাৎ ফুলকপির মোজাইক ভাইরাস যা আছে, এই ফুলকপির মোজাইক ভাইরাস ছাড়া আদার্স যে ভাইরাসগুলো আছে, যারা হচ্ছে তোমার কি করে, যারা হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি করে, তারা ম্যাক্সিমামই আরএনএ ভাইরাস। ঠিক আছে, এই জিনিসটুকুই মাথায় রাখো তোমরা। জাস্ট এইটুকু মাথায় রাখলে তোমাদের জন্য এনাফ। এখন দেখো, টোবাকো মোজাইক ভাইরাস, প্রশ্ন আসছে নিচের কোনটি ডিএনএ ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, টারপিন মোজাইক, বিন ইয়োলো ভাইরাস। তুমি ডিএনএ ভাইরাসের কথা বলছে, দেখো ডিএনএ ভাইরাস নিচের কোনটা? ডিএনএ ভাইরাস। বলে নাই কিন্তু যে আরএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস নয়। ডিএনএ ভাইরাস কোনটা? ফুলকপির মোজাইক ভাইরাস। ডিএনএ ভাইরাস নয়। ডিএনএ ভাইরাস কোনটা? ফুলকপির মোজাইক ভাইরাস। আমি কেন বলতেছি, তোমার যদি 3টা প্রশ্ন একটা না থাকে, নিচের কোনটি অমুক নয়, নিচের কোনটি হারপিস ভাইরাস নয়, নিচের কোনটি গোলাকার ভাইরাস নয়, নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস নয়, তখন তোমার এই যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, যখন এই প্রশ্নটা আসবে,
তখন তোমার চোখে তুমি সর্ষে ফুল দেখবা, তখন তোমার প্রশ্নটা তুমি পড়বা এরকম, নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়। তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটা রিড করে ফেলবে। তুমি দেখতেছো কিন্তু যে ডিএনএ ভাইরাস, কিন্তু তুমি মনে মনে চিন্তা করবা নিচের কোনটা ডিএনএ ভাইরাস নয়। যখনই তুমি টোবাকো মোজাইক দেখবা, দাগায় আসবা টোবাকো মোজাইক। এরকম কিন্তু এক্সাম হলে প্রচুর ঘটে। এই সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এক্সাম হলে অনেক স্টুডেন্ট অনেক ভুল করে আসে। ঠিক আছে, এই সাবকনশিয়াস মাইন্ড রাখা যাবে না। সবকিছু একদম মনোযোগ সহকারে এক্সাম হলে ঠান্ডা মাথা এবং মনোযোগটা সম্পূর্ণ প্রশ্নের দিকে থাকবে। এখানে প্রশ্নই আছে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, কিন্তু তুমি যখন 3টা প্রশ্ন একটা না দেখে আসবা যে শেষে 9 লেখা আছে, তখন তুমি এইটাও পড়া শুরু করবা নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, এবং দাগায় দিবা কি এই টোবাকো মোজাইক ভাইরাস। প্রশ্নগুলা কিন্তু এইভাবে সারা প্যাটার্ন অনুসারে সাজায়। ঠিক আছে, এই প্যাটার্ন অনুসারে কিন্তু সাজায় দিলে কিন্তু মনে হচ্ছে সহজ প্রশ্ন, বাট এক্সাম হলে যখন বসবা তখন এই যে টেনশন, অতিরিক্ত টেনশন আর সাবকনশিয়াস মাইন্ডে এরকম কিন্তু ভুল হয়ে যাইতে পারে। সো অনুরোধ করবো সবাই রে যে তোমরা সঠিকভাবে প্রশ্নটা ভালো মতো পড়বা। পরবর্তী প্রশ্নে যাই। আরএনএ ভাইরাসের উদাহরণ কোনটি? দেখো আরএনএ ভাইরাস, তার মানে আরএনএ ভাইরাস 3টা অপশন থাকবে, অবভিয়াসলি ডিএনএ ভাইরাস। তুমি যদি ডিএনএ ভাইরাস মনে রাখতে পারো, তার মানে তোমার আরএনএ ভাইরাসটা এত ডিটেলসে মনে রাখার দরকার নাই। অর্থাৎ তুমি দেখো এইখানে তোমার কি আছে, ভ্যাকসিনিয়া আছে, ভ্যারিওলা আছে। এই যে ভ্যাকসিনিয়া ভ্যারিওলা যারা আছে, এই ভ্যাকসিনিয়া ভ্যারিওলা কি, এই ভ্যাকসিনিয়া ভ্যারিওলা এরা হচ্ছে তোমার কি ধরনের ভাইরাস? এরা হচ্ছে ডিএনএ ভাইরাস। এবং বাকি রইল কি তোমার M13 কলিফাস, আর হচ্ছে তোমার কি বলতো রিও ভাইরাস। এখন এই রিও ভাইরাস যেটা আছে M13 কলিফাস, এইটাও তোমার কি, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আর এরকম একটা আছে 174। এরা যে দুই ভাইরাসটা আছে, এই দুই ভাইরাসের এদের ডিএনএটা কেমন বলতো? এদের ডিএনএ ভাইরাস বা ডিএনএ নর্মালি কেমন থাকে? দ্বিসূত্র থাকে, বাট এদের ডিএনএ কেমন? একসূত্র। এদের ডিএনএ হচ্ছে একসূত্র। ডিএনএ ভাইরাসের মধ্যে এদের নামটা একটু মাথায় রাখো। এদের ডিএনএ কেমন? এদের ডিএনএ হচ্ছে তোমার এক সূত্র। ঠিক আছে, এদের ডিএনএ কেমন? এক সূত্র। এই জিনিসটুকু মাথায় রাখলেই এনাফ। আর রিও ভাইরাস যেটা আছে, রিও ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। আনসার তাহলে কোনটা সঠিক? আনসার হচ্ছে তোমার কোনটা, এই যে রিও ভাইরাস যে আছে, রিও ভাইরাস হচ্ছে তোমার সঠিক আনসার। রিও ভাইরাস। আর কোনটা? ধানের বামন রোগের ভাইরাস। ধানের বামন রোগের ভাইরাস। আরএনএ নরমালি আমরা কেমন জানি? আরএনএ হচ্ছে এক সূত্রক, তাই না? বাট এই যে ভাইরাসগুলো আছে, রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস, এই রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস, এদের আরএনএ কেমন? আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। এইটুকু মাথায় রেখো। আরএনএ কেমন? আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। আশা করি তোমরা সবাই এই জিনিসটা পারবা। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? দেখো তো কারো কোনো প্রবলেম আছে এইটুকু পর্যন্ত ভাইয়ারা? আশা করি সবাই কিন্তু পারবা এটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমি চলে যাই। এক সূত্রক বিশিষ্ট ডিএনএ ভাইরাসের উদাহরণ কোনটি? দেখো ওইটা আসছে 19-20-এ। পরের বার এই যে ব্যাখ্যা করে দিলাম যে ডিএনএ এক সূত্রক, M30 কলিফাস ও X174 বা 174। পরের বছর প্রশ্ন, তার আগের বছর প্রশ্ন আসছিল এক সূত্রক বিশিষ্ট ডিএনএ ভাইরাসের উদাহরণ কোনটা? TMV, HIV, X174, T2 কোনটা? এইখানে এইটা তোমার আরএনএ ভাইরাস। তুমি জানো এটা কি তোমার বলতো? এই HIV আরএনএ ভাইরাস, T2 কি ডিএনএ ভাইরাস। আর এক সূত্রক ডিএনএ কোনটা? এটাও ডিএনএ ভাইরাস, কিন্তু এটার ডিএনএ হচ্ছে এক সূত্রক, অর্থাৎ X174। এটা কি? এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। কি ধরনের ডিএনএ ভাইরাস বলতো ভাইরা? এটা হচ্ছে এক সূত্রক ডিএনএ ভাইরাস। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন ভাইরাসটি আলাদা? দেখো এখানে আলাদা, আলাদা বলতে কি বুঝাইছে? ভ্যাকসিনিয়া, অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স বা অ্যাডিনো ভাইরাস বা হারপিস সিমপ্লেক্স ভাইরাস, T2 ভাইরাস। এই যে তিনজন যে আছে, এই তিনজন কেমন ভাইরাস? এই তিনজন হচ্ছে তুমি জানো ডিএনএ ভাইরাস। তার মানে কোন ভাইরাসটা আলাদা? মাম্পস ভাইরাস যে আছে, মাম্পস ভাইরাস হচ্ছে আলাদা, কারণ মাম্পস ভাইরাস ডিএনএ ভাইরাসের মধ্যে পড়ে না। তার মানে মাম্পস ভাইরাস হচ্ছে আলাদা ভাইরাস। এই যে নিচের ভাইরাসটি, কোন ভাইরাসটি আলাদা? অনেকে বলবে যে কেমনে আলাদা হইলো? এই তার মানে কি এই তিনটা ভাইরাস একই রকম? না, তিনটা ভাইরাস একই রকম না, বাট তিনটা ভাইরাসের যে জেনেটিক গঠনটা আছে বা জেনেটিক স্ট্রাকচারটা আছে, সেই জেনেটিক স্ট্রাকচারটা একই রকম। অর্থাৎ এরা তিনজনেই কি ধরনের ভাইরাস? এরা তিনজনেই হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস। ঠিক আছে, দেখো সবাই পারো কিন্তু তোমরা। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ হলো ইবোলা ভাইরাস, T2 ভাইরাস, TMV ভাইরাস, HIV ভাইরাস। কোন ভাইরাসটি সূত্রাকার? আচ্ছা কোন ভাইরাসটি সূত্রাকার? দেখো সূত্রাকার ভাইরাস কোনটা? নিচের কোনটা সূত্রাকার ভাইরাস? নিচের কোনটা সূত্রাকার ভাইরাস? নিচের কোনটা সূত্রাকার ভাইরাস? দেখি এটা কে বলতে পারে? এটা কে বলতে পারবা? দেখি নিচের কোনটা সূত্রাকার ভাইরাস?
নিচের কোনটি সূত্রাকার ভাইরাস? একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটা? একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটা? এটা দেখি কে পারে। এটা কে পারবা? এই 8 নাম্বারটা। আচ্ছা বলে রাখি, অনেকের কাছে মনে হইতে পারে যে নিচের কোন ভাইরাসটি সূত্রাকার ভাইরাস, এইরকম প্রশ্ন চাইছে, কিন্তু আসলে তোমরা প্রশ্ন যারা ওইটা করবা তারা কিন্তু ধরা খায় যাবা। ঠিক আছে, এই প্রশ্নটা তোমার বুঝতে হবে। এখানে প্রশ্নটা বুঝতে যাবে, যেমন অনেকে ভাববে কি যে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার ভাইরাস যে আছে, সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার ভাইরাস যেটা আছে ওইটাকে অনেকে ধারণা করে ফেলবে যে সিলিন্ড্রিক্যাল ভাইরাস বা নিচের কোনটি সূত্রাকার ভাইরাস বা নিচের কোনটি সিলিন্ড্রিক্যাল ভাইরাস, অর্থাৎ ইবলিশ সিলিন্ড্রিক্যাল। এইখানে সবাই ভাববে কি যে ইবোলা ভাইরাস যেটা আছে, এই ইবোলা ভাইরাস, এইটা অনেকে ভাববে দাগাবে, কিন্তু তাদের আনসার হবে ভুল। বলছে একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটা? একটি সূত্রাকার ভাইরাস, অর্থাৎ তার ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা যা আছে, অর্থাৎ ডিএনএ বা আরএনএ, এটা কেমন ভাবে থাকে? সূত্রাকার আকারে থাকে বা পেঁচানো অবস্থায় থাকে। ঠিক আছে, অর্থাৎ ডিএনএটা যা আছে, ডিএনএটা ডাবল হেলিক্স বা দুইটা সূত্র বিশিষ্ট। আর আরএনএটা কেমন? আরএনএ হচ্ছে একটা সূত্র বিশিষ্ট। এখানে কিন্তু বলছে সূত্রাকার ভাইরাসের উদাহরণ। যদি বলতো সূত্রাকার ভাইরাসের উদাহরণ তাহলে তুমি ইবোলা দাগাইতা, কিন্তু বলছে একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটা? একটা সূত্রাকার, অর্থাৎ একটা সূত্র আছে যার ভিতরে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কার ভিতরে একটা সূত্র আছে। দেখো, জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কার ভিতরে একটা সূত্র আছে। যদি এরকম আসে প্রশ্ন, সরি একটু মিস্টেক হয়ে গেছে, ওই প্রশ্নটা না, আমি যেটা ধরছিলাম ওইটা না। হ্যাঁ, এখানে কি বলছে? একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটা, অর্থাৎ তোমার মাথায় রাখতে হবে এখানে সূত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটা। মানে প্রশ্নটা অনেক সময় এইরকম চেঞ্জ করে দিতে পারে। আমি তোমারে বলি, উদাহরণ হিসেবে বলি, যে অনেক সময় বলবে একটা সূত্র আছে বা একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে বা একটা সূত্র বিশিষ্ট জেনেটিক ম্যাটেরিয়াল আছে, একটা সূত্র বিশিষ্ট তোমার জেনেটিক ম্যাটেরিয়াল আছে, ওই রকম যদি বলে তাহলে তোমার আসবে আরএনএ ভাইরাস। ঠিক আছে, যদি বলে দুইটা সূত্র বিশিষ্ট জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় আছে, তাহলে হচ্ছে ডিএনএ ভাইরাস। যদি বলে যে একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ, জেনেটিক ম্যাটেরিয়াল কথাটা উল্লেখ নাই, ঠিক আছে, এটা হলে হবে ইবোলা ভাইরাস। ঠিক আছে, এটা মাথায় রাখবা কিভাবে, দেখো, ইবলিশ সিলিন্ড্রিক্যাল। ইবলিশ কেমন? সিলিন্ড্রিক্যাল। ইবলিশ সিলিন্ড্রিক্যাল, এইভাবে তুমি মাথায় রাখবা। ঠিক আছে, কিভাবে? ইবলিশ সিলিন্ড্রিক্যাল। এখন কিভাবে মাথায় রাখবা এটা বলি। ইবলিশ সিলিন্ড্রিক্যাল যা আছে, এই ইবলিশ সিলিন্ড্রিক্যাল, এখন এটা কিভাবে মাথায় রাখবা? দেখো, এই ইবলিশ দ্বারা কি বুঝাইছে? ইবলিশ সিলিন্ড্রিক্যাল। এখানে ইবোলা ভাইরাস যেটা আছে, এই ইবলিশ দ্বারা কি বুঝবা? ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস। ঠিক আছে, এই ইবোলা যা আছে, এই ইবোলার সাথে আর কি আছে বলতো? সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার ইবোলা ভাইরাস, আর সেই সাথে মাথায় রাখবা মটরের স্ট্রিক্ট ভাইরাস। মটরের কি ভাইরাস? স্ট্রিক্ট ভাইরাস। বা এটারে এইভাবে মাথায় রাখতে পারো শর্টকাট হিসেবে, ইবলিশের মানে ইবলিশের পছন্দের খাবার কোনটা? মটর। অর্থাৎ ইবলিশের পছন্দের খাবার মটর হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল এইটাই হচ্ছে কি তোমার সূত্রাকার। সিলিন্ড্রিক্যাল যেটা সেটা হচ্ছে তোমার কি? সূত্রাকার। অর্থাৎ এটা হচ্ছে ইবোলা ভাইরাস। এই জিনিসটুকু মাথায় রেখো। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ইবোলা ভাইরাস। চলো, এটা হচ্ছে ইবলিশ সিলিন্ড্রিক্যাল। যে এইভাবে তুমি মাথায় রাখতে পারো যে ইবলিশের প্রিয় পছন্দের খাবার মটর হচ্ছে সিলিন্ড্রিক্যাল, তার মানে ইবোলা ভাইরাস আর মটরের স্ট্রিক্ট ভাইরাস। আর কোনটা? এরা কেমন? এরা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। পরবর্তী প্রশ্নে যাই। টিএমবি এর ভেতরে জেনেটিক বস্তু কোনটা? দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ, দ্বিসূত্রক আরএনএ, একসূত্রক আরএনএ। কোনটা টিএমবি এর জেনেটিক ম্যাটেরিয়াল? কোনটা? দেখো তো ভাইরা, টিএমবি আমরা যে ভাইরাসের ডিএনএ ভাইরাসের ক্লাসিফিকেশন দেখাইলাম বা ডিএনএ ভাইরাস যে দেখাইলাম, সেখানে কি কোনো টিএমভি ছিল? না, টিএমভি ছিল না। সেখানে কি ছিল? টিআইভি ছিল। বা টিএমভি তার মানে কি? টিএমভি হচ্ছে আরএনএ ভাইরাস। আর এটা আরএনএটা কেমন? নরমাল আরএনএ যেমন আছে, অর্থাৎ নরমাল আরএনএ কেমন হয়? এক সূত্রক। নরমাল আরএনএ কেমন হয়? এক সূত্রক।
এটা কিন্তু ব্যতিক্রম ধর্মী না যে রিও ভাইরাস ও ধানের বামন রোগের ভাইরাস, এটা হচ্ছে এক সূত্রক আরএনএ। ঠিক আছে, টিএমবি এর জেনেটিক বস্তু কোনটা? এক সূত্রক আরএনএ। এই জিনিসটুকু মাথায় রাখো, টিএমবি এর জেনেটিক বস্তু কোনটা বা জেনেটিক ম্যাটেরিয়াল কোনটা? এক সূত্রক যে আরএনএ আছে, এই এক সূত্রক আরএনএটা হচ্ছে টিএমভি এর জেনেটিক বস্তু। পরবর্তী প্রশ্নে যাই। দেখো, এইচআইভি এর সর্ববহিস্থ আবরণটির নাম কি? ফসফোলিপিড লেয়ার, গ্লাইকোলিপিড লেয়ার, ক্যাপসিড লেয়ার নাকি নিউক্লিয় ক্যাপসিড? এইচআইভি যেটা আছে, এই এইচআইভি সর্ববহিস্থ আবরণটার নাম কি? এইচআইভি এর সর্ববহিস্থ যে আবরণটা আছে, এই এইচআইভি এর সর্ববহিস্থ আবরণের নাম কি? কোন লেয়ার? এইচআইভি এর সর্ববহিস্থ আবরণের নাম কি? এই জিনিসটা আসছে প্রশ্নে। এইচআইভি এর সর্ববহিস্থ যে আবরণটা আছে, এই আবরণের নাম কি? দেখি এটা কে বলতে পারে? এইচআইভি এর সর্ববহিস্থ যে আবরণটা আছে, এই আবরণের নাম কি? এইচআইভি এর সর্ববহিস্থ আবরণের নাম কি? আচ্ছা, দেখো এইখানে তোমাদের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নে অ্যাকচুয়াল যে অ্যানসারটা ছিল, এই প্রশ্নে যে অ্যাকচুয়াল আনসারটা ছিল, দেখো এই প্রশ্নে যে অ্যাকচুয়াল আনসারটা হওয়ার কথা, এইচআইভি কি ধরনের ভাইরাস? এটা হচ্ছে লিপো ভাইরাস। আর লিপো ভাইরাস যে আছে, এই লিপো ভাইরাসের বহিস্থ আবরণ কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত বলতো ভাইরা? লিপোপ্রোটিন সমৃদ্ধ বা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। তার এই লিপো ভাইরাসের এরকম হওয়ার কথা না, তাই না? এরকম কিন্তু হওয়ার কথা লিপো ভাইরাসের, এটা কি লিপো ভাইরাস হওয়ার কথা। ঠিক আছে, এখন দেখো এই লিপিড বা লিপোপ্রোটিন স্তরের যে একক আছে, তার নাম হচ্ছে পেপ্লোমিয়ার। কিন্তু অপশনে কিন্তু পেপ্লোমিয়ার নাই, পেপ্লোমিয়ার কিন্তু অপশনে নাই, বা লিপোপ্রোটিন এইটাও অপশনে নাই। কিন্তু ফসফোলিপিড লেয়ার থাকে না, থাকে কোনটা? এই লিপোপ্রোটিন লেয়ার, অর্থাৎ লিপিড আর প্রোটিন। লিপিড আর প্রোটিন যেটা আছে এইটা থাকে। এখন তুমি চাইলে ফসফোলিপিড লেয়ার, গ্লাইকোপ্রোটিন, মনে হইতে পারে লিপোপ্রোটিন, লিপিড আর প্রোটিন, আর গ্লাইকোপ্রোটিন যেটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, অর্থাৎ গ্লুকোজ প্লাস প্রোটিন। দুইটা কিন্তু কখনোই এক না। ক্যাপসিড না, এটাও এক না। নিউক্লিয় ক্যাপসিড যেটা আছে, এই যে দেখো এই নিউক্লিয় ক্যাপসিড যা আছে, অর্থাৎ তোমার নিউক্লিয় ক্যাপসিডের ওপরেই যাদের লিপোপ্রোটিন আবরণ থাকে, তাদেরকে আমরা লিপোভাইরাস বলি। মূলত কোন আবরণের বাইরে? এই যে মানে তোমার নিউক্লিয় ক্যাপসিড যা আছে, যেটা জেনেটিক বস্তু বা ডিএনএ বা আরএনএ কে ঘিরে যে বস্তুটা থাকে, তার নাম হচ্ছে তোমার কি? নিউক্লিয় ক্যাপসিড। ঠিক আছে, তার নাম কি? তার নাম বলো তো কি ভাইরা? তার নাম হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। সরি, নিউক্লিয় ক্যাপসিড। আরেকটা কোনটা? ক্যাপসিড। নিউক্লিয় ক্যাপসিড যেটা, নিউক্লিয় ক্যাপসিড যেটা অভ্যন্তরীণ যে জেনেটিক বস্তু আছে সেটা, আর ক্যাপসিড যেটা আছে, এই ক্যাপসিড মানে হচ্ছে আবরণ। মূলত এই ক্যাপসিড আবরণের বাইরে অনেক সময় লিপোপ্রোটিন আবরণের একক থাকে। কি থাকে? লিপোপ্রোটিনের একটা একক থাকে। তো যেহেতু বলছে সর্ববহিস্থ আবরণটার নাম এবং তোমার লিপোপ্রোটিন অপশনে দেওয়া নাই, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ক্যাপসিড। ঠিক আছে, যদি লিপোপ্রোটিন থাকতো তাহলে আনসার হইতো কি? লিপোপ্রোটিন। যেহেতু লিপোপ্রোটিন আনসারটা মানে অপশনে নাই, তাহলে আনসার কি দিবা? ক্যাপসিড দিবা। কারণ ক্যাপসিডের বাইরে যদি লিপোপ্রোটিন আবরণ থাকে তাহলে তাকে আমরা লিপোভাইরাস বলবো, বাট ক্যাপসিড আবরণটাই মূলত সর্ববহিস্থ আবরণ হিসেবে আমরা ধরে রাখি। চলো, পূর্ণাঙ্গ ভাইরাসকে বলে কি? ভিরিয়ন, ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড, ক্যাপসুল। কোনটা? ভিরিয়ন, ক্যাপসুল, তারপর ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড নাকি ক্যাপসুল? একটা পূর্ণাঙ্গ ভাইরাস কণাকে কি বলা হয়? একটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাস কণাকে কি বলা হয়? আচ্ছা, দেখো এইখানে ভিরিয়ন যেটা আছে, এই ভিরিয়ন কি বলতো? নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে যে ক্যাপসিড আছে, নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিডের চারদিকে যে ক্যাপসিড আবরণ আছে, এই ক্যাপসিড আবরণকে মানে ক্যাপসিড আবরণের সমন্বয়ে যে ভাইরাসটা গঠিত হয়, যেটা সম্পূর্ণ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, তাকে কি বলি আমরা? তাকে বলি আমরা ভিরিয়ন। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ভাইরাসকে কি বলা হয়? পূর্ণাঙ্গ ভাইরাসকে বলা হয় হচ্ছে তোমার ভিরিয়ন। এখন যদি বলি তোমার যে ভিরয়েডকে, তারপরে হচ্ছে তোমার প্রিয়ন্স কি, এই জিনিসগুলো যদি বলি, এখন দেখো সংক্রমণ ক্ষমতাবিহীন যে ভাইরাস আছে তার নাম হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কি ভাইরাস? সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস। এটা হচ্ছে
পূর্ণাঙ্গ ভাইরাস যেটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, আর সংক্রমণ ক্ষমতাবিহীন পূর্ণাঙ্গ ভাইরাস কণা। সংক্রমণ ক্ষমতাবিহীন পূর্ণাঙ্গ ভাইরাস, সংক্রমণ ক্ষমতাবিহীন পূর্ণাঙ্গ ভাইরাস অর্থাৎ যেসব ভাইরাস তোমার কি করতে পারে না, সংক্রমণ ঘটাইতে পারে না, এরকম যদি হয় সেটার নাম হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। সেটার নাম কি, নিউক্লিয় ক্যাপসিড। ঠিক আছে, এরপর যদি বলি ভিরয়েড কি, ভিরয়েড হচ্ছে সূত্রাকার এক সূত্রক বৃত্তাকার আরএনএ। এরপর যদি আসে কি তোমার ভিরয়েড, অনেক সময় এই জিনিসগুলোর মধ্যে তোমাদের কনফিউশন লেগে যায়। ভিরয়েড, ঠিক আছে, এই ভিরয়েড কি, এক সূত্রক বৃত্তাকার আরএনএ যেটা আছে, যে আরএনএটা তোমার কি করতে পারে, সংক্রমণ সৃষ্টি করতে পারে, এই আরএনএটাই সংক্রমণের সৃষ্টি করতে পারে, এইটাই হচ্ছে তোমার কি ভিরয়েড। এই ভিরয়েড দ্বারা কি হয়, নারকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার প্রিয়ন্স। ঠিক আছে, এই প্রিয়ন্স দ্বারা তোমার কি হয়, ম্যাটকাউ রোগের সৃষ্টি হয় এবং মানুষের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কুরু অ্যান্ড ক্রেসফিল্ড নামক এক ধরনের রোগ আছে, এই রোগের সৃষ্টি করে থাকে। এটা কে করে বলতো ভাইরা, এটা করে হচ্ছে প্রিয়ন্স। এখন প্রিয়ন্স কি, তোমাদের এটা মাথায় আসতে পারে, তো সংক্রামক যে প্রোটিন ফাইব্রিল আছে, এই সংক্রামক প্রোটিন ফাইব্রিল হচ্ছে প্রিয়ন্স, অর্থাৎ যার ভিতরে কেন্দ্রীয় বস্তু লাগবে না, শুধু আবরণটা যে আছে, এই প্রোটিনের আবরণটা যে আছে, এই প্রোটিনের আবরণ দ্বারাই তোমার আক্রমণ হয়ে যেতে পারে। অর্থাৎ ভাইরাসের যে প্রোটিন আবরণ আছে, প্রোটিন আবরণই তোমাকে আক্রমণ করলো, তাহলে সেটা হবে কি, প্রিয়ন্স। এটা কি, সংক্রামক প্রোটিন ফাইব্রিল। এই জিনিসগুলো একটু মাথায় রাখো। সংক্রামক কি, সংক্রামক প্রোটিন ফাইব্রিল। অনেকের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কনফিউশন তৈরি হয়ে যায়, এই জিনিসগুলো থেকে তোমার অ্যাডমিশন টেস্টে প্রশ্ন দেয়। ঠিক আছে, এই জিনিসগুলাই আসবে, প্রিয়ন্স, ভিরিয়ন, ভিরয়েড, তারপর নিউক্লিয় ক্যাপসিড। এই নিউক্লিয় ক্যাপসিড কোনটা বলতো, পূর্ণাঙ্গ ভাইরাস কণা। নিউক্লিয় ক্যাপসিডও পূর্ণাঙ্গ ভাইরাস কণা, ভিরিয়নও যেটা আছে এও পূর্ণাঙ্গ ভাইরাস কণা। শুধু নিউক্লিয় ক্যাপসিড যে আছে, এই নিউক্লিয় ক্যাপসিডটা কি করতে পারে, এ কোনো সংক্রমণ ঘটায় না, অর্থাৎ এ হচ্ছে সংক্রমণবিহীন। আর তোমার ভিরিয়ন যেটা আছে, এ হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এ কি করে, এ সংক্রমণ ঘটায়। পরবর্তী প্রশ্নে যাই, প্রিয়ন ঘটিত রোগের নাম কোনটি? দেখো, মানুষের কুরু রোগ, ফুট অ্যান্ড মাউথ রোগ, গরুর ম্যাটকাউ, ভেড়ার স্কার্পি, কোনটা, কোন রোগটা, প্রিয়ন ঘটিত রোগ নয় কোনটা, প্রিয়ন ঘটিত রোগ নয় কোনটি? মানুষের কুরু রোগ, ফুট অ্যান্ড মাউথ রোগ, গরুর ম্যাটকাউ, ভেড়ার স্কার্পি রোগ যেটা আছে, ভেড়া স্কার্পি, গরুর ম্যাটকাউ, মানুষের কুরু অ্যান্ড ক্রেসফেল্ড। এই যে এই রোগ, এই তিনটা রোগী কে সৃষ্টি করে বলতো? এই তিনটা রোগী হচ্ছে প্রিয়ন ঘটিত রোগ। প্রিয়ন ঘটিত রোগ নয় কোনটা, এটা হচ্ছে গরুর ফুট অ্যান্ড মাউথ রোগ। ঠিক আছে, এটা কি করে, এফএমডি ভাইরাস নামক এক ধরনের ভাইরাস আছে, অর্থাৎ গরুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী যে ভাইরাস আছে, সেই ভাইরাস দ্বারা এটা আক্রমণ হয়ে থাকে। ঠিক আছে, এফএমডি, এই গরুর ফুট অ্যান্ড মাউথ রোগ যেটা আছে, এটার আরেকটা নাম হচ্ছে এফএমডি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা ফুট অ্যান্ড মাউথ রোগ। এটা অনেক সময় এগ্রিভার্সিটিতে দিলে এগুলো হচ্ছে তোমার ইংরেজিতে কিন্তু থাকতে পারে। চলো 13 নম্বর প্রশ্নে যাই। ভাইরাস জনিত রোগ কোনটি? টমেটোর বুশি স্ট্যান্ড, লেবুর ক্যাঙ্কার, আলুর স্ক্যাব, তামাকের ব্লাইট, কোনটা? কোনটা হচ্ছে ভাইরাস জনিত রোগ কোনটি? ভাইরাস জনিত রোগ কোনটা? দেখো সবাই বলো, ভাইরাস জনিত রোগ কোনটা? ভাইরাস জনিত রোগ কোনটা? হ্যাঁ, এখানে সবাই কিন্তু তোমরা পারবা। তোমাদের বলছিলাম যে ভাইরাস দ্বারা সৃষ্ট যে রোগ, বইয়ে দুইটা ছক আছে, বইয়ের দুইটা ছক একদম মুখস্থ করে ফেলবা। রোগ সৃষ্টিকারী যে ওইটা আছে, ওইখানে দেখবা যে টমেটোর মধ্যে রোগ সৃষ্টি করে, যে টমেটোর কোন ধরনের রোগ সৃষ্টি হয়, টমেটোর মধ্যে বুশি স্ট্যান্ড রোগ সৃষ্টি হয়। এটা কোনটা? টমেটোর বুশি স্ট্যান্ড রোগ। এবং কোন ভাইরাস দ্বারা হয়? বুশি স্ট্যান্ড ভাইরাস দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, আর বাকি যারা আছে এই তিনটা রোগ হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এটা কি? এটা হচ্ছে বুশি স্ট্যান্ড ভাইরাস, এটা হচ্ছে বুশি স্ট্যান্ড ভাইরাস। এই বুশি স্ট্যান্ড ভাইরাস দ্বারা রোগ সৃষ্টি হয়। কোনটা? তোমার হচ্ছে এই ভাইরাস জনিত রোগ, অর্থাৎ টমেটোর যে বুশি স্ট্যান্ড রোগ আছে, এই টমেটোর বুশি স্ট্যান্ড রোগটা হচ্ছে বুশি স্ট্যান্ড ভাইরাস দ্বারা হয়ে থাকে। আর বাকি তিনটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। কি রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ।
এই তিনটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটি রিও ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য? দ্বিসূত্রক আরএনএ, একসূত্রক আরএনএ, দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ। দেখো, রিও ভাইরাস ও ধানের বামন রোগের ভাইরাস, আমি কি বলছিলাম? রিও ভাইরাস ও ধানের বামন রোগের ভাইরাসের ডিএনএ আরএনএটা কেমন? এরা হচ্ছে আরএনএ ভাইরাস। আর আরেকটা কথা বলছিলাম, অধিকাংশ উদ্ভিদ ভাইরাসই হচ্ছে আরএনএ ভাইরাস। এখন এই যে ভাইরাসটা যা আছে, এই আরএনএ ভাইরাস, এই আরএনএটা কেমন? এটা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ। সবাই পারবা এটা, তাই না? এটা কোনটা? এটা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ। চলো পরবর্তী প্রশ্নে যাই। ভিরয়েড কি? দেখো এখানে কি বলছে? ভিরয়েড সরি, এখানে কি বলছে? ভিরয়েড কি? দেখো ভিরয়েড কি, এটা সবাই পারবা না ভাইয়ারা? এটা কিন্তু সবাই তোমরা পারবা। একটু আগে আমি পড়াইলাম যে ভিরয়েড কি। ভিরয়েড কি? একসূত্রক সংক্রামক আরএনএ, একসূত্রক সংক্রামক ডিএনএ, সংক্রামক প্রোটিন ফাইব্রিল, নাকি দ্বিসূত্রক সংক্রামক আরএনএ? কোনটা? ভিরয়েড কি? নরমালি ভিরয়েড কি? ভিরয়েড হচ্ছে একসূত্রক সংক্রামক আরএনএ। একসূত্রক, এবং সেটা কেমন থাকে? নরমালি বৃত্তাকার অবস্থায় যদি থাকে, অর্থাৎ একসূত্রক সংক্রামক আরএনএ যেটা আছে সেটা হচ্ছে তোমার ভিরয়েডস। ঠিক আছে, আর সংক্রামক প্রোটিন ফাইব্রিল হচ্ছে প্রিয়ন্স। আর তোমার সম্পূর্ণ ভাইরাস কণা, অর্থাৎ ভিতরে নিউক্লিক অ্যাসিড আছে এবং নিউক্লিক অ্যাসিডের চারদিকে যে ক্যাপসিডের আবরণ আছে, এই দুইটার সমন্বয়ে যদি তোমার কোনো ভাইরাস গঠিত এবং সেই ভাইরাসটা যদি আক্রমণ ক্ষমতা সম্পন্ন হয় বা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা বলি হচ্ছে ভিরিয়ন। আর যদি ওই ভাইরাসটা যদি সংক্রমণ বিহীন হয়, তখন তাকে আমরা কি বলবো? নিউক্লিয় ক্যাপসিড বলবো, তাই না? চলো পরবর্তী প্রশ্নে যাই। মাইক্রোসেফালি। আচ্ছা, মাইক্রোসেফালির জন্য দায়ী ভাইরাস কোনটা? মাইক্রোসেফালি, এই মাইক্রোসেফালি, মাইক্রো মানে হচ্ছে ছোট, মাইক্রো মানে হচ্ছে ছোট, আর সেফালি মানে হচ্ছে মাথা। তার মানে কি? ছোট মাথা বা সুগঠিত মস্তিষ্ক বা অগঠিত, মানে ছোট মস্তিষ্ক। ঠিক আছে, ছোট মস্তিষ্ক বা ছোট মাথা, ছোট মস্তিষ্ক বা ছোট মাথা নিয়ে মানে জন্ম নেয়। এটা কোন ভাইরাসের জন্য হয়ে থাকে? ইবোলা, নিপা ভাইরাস, জিকা ভাইরাস, নাকি অ্যাডিনো ভাইরাস? কোন ভাইরাসের জন্য এরকম হয়ে থাকে যে ছোট মাথা নিয়ে যে জন্ম নেয় অনেক সময়? এই ছোট মাথা নিয়ে জন্ম নেওয়ার কারণ কি? এটা হচ্ছে মাইক্রোসেফালি। চিকিৎসার ভাষায় কি বলা হয়? মাইক্রোসেফালি বলা হয়ে থাকে। এখন চিকিৎসকের ভাষায় কি বলা হয়? মাইক্রোসেফালি। ইবোলা, নিপা, জিকা, নাকি হচ্ছে অ্যাডিনো ভাইরাস? এটা তোমার হচ্ছে জিকা ভাইরাস যা আছে, এই জিকা ভাইরাসের কারণে এরকম হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবা যে ভাইরাস বিভিন্ন রোগ সৃষ্টি করে, যে ওইখানে যে তার মানে ছক যে আছে, ছকের আগে একটা বিশাল অংশ আছে, রিডিং পড়তে হয়। ওই রিডিং পড়ার অংশগুলাতে একটু দেখবা, ওইখানে জিকা ভাইরাস যা আছে, জিকা ভাইরাসের যারা মাইক্রোসেফালি যা আছে, ওই কথাটা তোমরা একটু দাগ দিয়ে রাখবা। ঠিক আছে, ওইখান থেকে কিন্তু এই যে এই টাইপের প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। তো এটা কি? এটা হচ্ছে জিকা ভাইরাস দ্বারা কি হয়? এই মাইক্রোসেফালি রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, এখন দেখো, তোমার যদি প্রশ্ন আসে কখনো যে ভাইয়া ইবোলা ভাইরাস দ্বারা কি হয়? ইবোলা ভাইরাস হচ্ছে দেহের কোষ ফেটে যায়। ইবোলা দ্বারা কি ঘটে? দেহের কোষ ফেটে যায়। দেহের কোষ কি হয়? ফেটে যায়। দেহের কোষ কি হয়? ফেটে যায়। ইবোলা ভাইরাস দ্বারা কি হয়? দেহের কোষ ফেটে যায়। অর্থাৎ দেহের কোষ ফেটে সেইখান থেকে কি হয়? রক্ত নিঃসরণ হয় বা রক্তক্ষরণ হয়ে থাকে। যদি বলি নিপা ভাইরাস দ্বারা কি হয়? নিপা ভাইরাস কোথায় থাকে ভাই? নিপা ভাইরাস, একটা কথা বলি, যারা হচ্ছে তোমার এই যে মানে সামনে শীতকাল আসতেছে না, শীতকাল আসতেছে আর 1 মাস পরেই, অনেকে আছে ব্লগ করে, কাঁচা খেজুরের রস খায় যারা, এই কাঁচা খেজুরের রসে বাদুর যখন মুখ লাগায়, অনেক সময় বাদুর মুখ লাগায়, এই বাদুরের দেহে তোমার এই নিপা ভাইরাস থাকতে পারে। আর বাদুরের দেহ থেকে যদি ওইখানে চলে যায় আর ওইটা যদি তুমি খাও, এই নিপা ভাইরাস যুক্ত শ্বসন জটিলতা দেখা দিবে, এবং এই শ্বসন জটিলতায় তোমার গৃহপালিত পশু পাখি ও মানুষের মৃত্যু ঘটে। শ্বসন জটিলতা, শ্বসন জটিলতা, মানুষ ও গৃহপালিত পশু পাখির মৃত্যু ঘটে। পশু পাখি মারা যায়। তো ঠিক আছে, সবাই খেজুরের রস খাইতে যাও, সমস্যা নাই, বাট খেজুরের রসটা খাওয়ার আগে যদি একটু জাল দিয়ে খাওয়া হয় তাহলে মনে হয় বেটার হয়। ঠিক আছে, আবার তোমাদের বলতেছি, আমি নিজেও খুব একটা সাধু না, আমিও যাই খাইতে। ঠিক আছে, আসলে সবাই জানে, কিন্তু তারপরেও দেখা যায় যে তারা কি করে? খাওয়াটা বাদ দেয় না। ঠিক আছে, এরপরে তোমার কি আছে? বাকি রইল হচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই যে অ্যাডিনো ভাইরাস যারা আছে, এই অ্যাডিনো ভাইরাস কি করে জানো? অ্যাডিনো ভাইরাস হচ্ছে মানুষে কি তৈরি করে? অ্যাডিনো ভাইরাস মানুষের সর্দি টাইপের যে ডিজিজ গুলো আছে না, এই সর্দি সৃষ্টি করে। কে করে? তোমার এই অ্যাডিনো ভাইরাস।
ঠিক আছে, এই অ্যাডিনো ভাইরাস কি করে নরমালি হচ্ছে ভাইরাল যে নিউমোনিয়াটা আছে এই নিউমোনিয়া সৃষ্টি করে। অ্যাডিনো ভাইরাস কি নিউমোনিয়া। কোন ধরনের নিউমোনিয়া? ভাইরাল নিউমোনিয়া। একটা হচ্ছে নিউমোকক্কাস নিউমোনি, ওইটা যা আছে ওইটা হচ্ছে ব্যাকটেরিয়া। নিউমোকক্কাস নিউমোনি দ্বারা যে নিউমোনিয়া হয় সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়া, আর এইটা অ্যাডিনো দ্বারা তৈরি হয় ভাইরাল নিউমোনিয়া। ঠিক আছে, এটা দ্বারা কি হয়? ভাইরাল নিউমোনিয়া। এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখবা, এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখো। ঠিক আছে, নিপা নামে অ্যালার্জির ওষুধ আছে। আমি তো ভাবছি যে তুমি বলবা, মানে তুই বলবি যে নিপা নামে আমার জীবনে একজন আসছিল, সে আমাকে সেকা দিয়ে চলে গেছে, এই জন্য তোর মানে নিপা নামের মধ্যেই তোর অ্যালার্জি আছে, নিপা নামের মধ্যেই তোর অ্যালার্জি আছে। ধ্রুব, আমি তো তোর এটা ভাবছি যে তুই, আমি তো এক্সপেক্ট করছি এরকম যে তুই বলবি যে তুই নিপা নামে কারো কাছে সেকা খাইছস, অর্থাৎ তোর জীবনে নিপা নামটাই অ্যালার্জি। যাই হোক, ভাইরাস গঠিত রোগ কোনটি? ক্যাপোসিসার্কোমা, ডিপথেরিয়া, টিটেনাস, ব্রঙ্কোমাইকোসিস। এই ব্রঙ্কোমাইকোসিস যেটা আছে এটা হচ্ছে মানুষের ফুসফুসে রোগ সৃষ্টি করে। টিটেনাস যেটা আছে, এই টিটেনাস হচ্ছে তোমার অনেক সময় এই যে আমরা বলি না, ধরো ক্লস্ট্রিডিয়াম টিটেনাই দ্বারা নর্মালি এটা হয়ে থাকে। এই টিটেনাস যেটা, এই টিটেনাসটা কি কতটা মারাত্মক সেটা বলি। এইটা অনেক সময় মানুষের মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে। এইটা কি করতে পারে বলতো মানুষের? এই টিটেনাসের বাংলা কি বলতো? টিটেনাসের বাংলা হচ্ছে ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার। এই ধনুষ্টঙ্কার কেন বলা হয়? কারণ মানুষ এই রোগে যখন আক্রান্ত হয় টিটেনাসে, মানুষের মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে যায়। অর্থাৎ মানুষ এই যে এইরকম ই করে থাকে, মানে হাসপাতালে বেডে আছে, ধরো 4 হাত পায়ের উপর ভর দিয়ে আছে সে, কারণ তার শরীর ধনুকের মতো বাঁকা হয়ে গেছে। এই জন্য এটার নাম হচ্ছে ধনুষ্টঙ্কার। এখন এই টিটেনাস কখন হয়? ওই যে আমরা বলি না, লোহার জায়গাতে কোনো কিছু কাটলে ওইখানে ওই লোহার ওই জায়গাগুলা তোমার অ্যানারোবিক কন্ডিশনে তৈরি হয়। এখানে কি হয়? ক্লস্ট্রিডিয়াম টিটেনাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ক্লস্ট্রিডিয়াম টিটেনাইটা তোমার শরীরে গিয়ে সেইখানে তোমার এই রকম ভয়াবহ একটা রোগ সৃষ্টি করতে পারে। রোগের মেকানিজম তোমাদের শিখতে হবে না, ওইগুলা আমরা পড়ি, বাট তোমাদের শিখতে হবে না। শিখলে তাহলে হচ্ছে তোমাদের আসল পড়াটা হবে না। সো যতটুকু জানা দরকার ততটুকু জানো। এরপরে আছে যেটা ডিপথেরিয়া, আর একটা হচ্ছে ব্রঙ্কোমাইকোসিস। এই ডিপথেরিয়াও যেটা আছে, ব্রঙ্কোমাইকোসিস, এই তিনটাই হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা রোগ সৃষ্টি করে। ক্যাপোসিসার্কোমা, ঠিক আছে, এই ক্যাপোসিসার্কোমা হচ্ছে ভাইরাস জনিত রোগ, এবং এটা কি? এটা এক ধরনের ক্যান্সার। ঠিক আছে, এই ক্যাপোসিসার্কোমা কি? ক্যাপোসিসার্কোমা হচ্ছে এক ধরনের ক্যান্সার। এই জিনিসটুকু মাথায় রাখো। আচ্ছা, কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? হেপাটাইটিস সি, হেপাটাইটিস ই, ভ্যাকসিনিয়া, ইবোলা। কোনটাকে বলা হয় তুষের আগুন? তোমাদের আগেই বলছি যে হেপাটাইটিস সি যেটা আছে, এই হেপাটাইটিস সি কে কি বলা হয়? তুষের আগুন বা নীরব ঘাতক। ঠিক আছে, তুষের আগুন বা নীরব ঘাতক, এটা কাকে বলা হয়? এটা বলা হয় হেপাটাইটিস সি কে। কি বলা হয়? তুষের আগুন বা নীরব ঘাতক। এই জিনিসটুকু মাথায় রাখো। কারো কোনো প্রবলেম আছে? আশা করি থাকার কথা না এইটুকু পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্নে যাই। হাড় ভাঙা জ্বরের অপর নাম কি? হাড় ভাঙা জ্বর, হাড় ভাঙা জ্বর এটার অপর নাম কি? ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়া নাকি বাত? কেন হাড় ভাঙা জ্বর বলা হয়? কারণ ডেঙ্গু যখন হয় মানুষের দেখা যায় প্রত্যেকটা যে মানে গিট আছে না হাতের, এই যে এইখানে যে মানে কবজি আছে, সরি এইখানে যে আছে কনুই, কনুই, তারপরে এই যে কবজি আছে না, এই প্রত্যেকটা হাড়ের জয়েন্টে জয়েন্টে অনেক সময় ব্যথার সৃষ্টি হয়। এই যে ব্যথার যে সৃষ্টি হয়, এই ব্যথার ফলে মানুষ প্রচন্ড মানে ব্যথায় কাতরাতে থাকে, যার জন্য এইটার নাম কি দেওয়া হয়েছে? এটার নাম হচ্ছে হাড় ভাঙা জ্বর দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? এই যে ডেঙ্গু জ্বরটা যে আছে, এই ডেঙ্গুকে বলা হয় হাড় ভাঙা জ্বর। ঠিক আছে, ডেঙ্গুকে কি বলা হয়? হাড় ভাঙা জ্বর বলা হয়। এরপরে যদি বলি, এই ডেঙ্গুর সংক্রমণ ঘটে কিসের মাধ্যমে? অ্যাডিস অ্যাজেপ্টি এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস নামক যে মশকি আছে, এই অ্যাডিস অ্যাজেপ্টি, অ্যাডিস অ্যাজেপ্টি, বানান ভুল হইলে কেউ ধরো না, ঠিক আছে, এত বানান মনে থাকে না। অ্যাডিস অ্যাজেপ্টি আর অ্যাডিস অ্যালবোপিক্টাস, অ্যাডিস অ্যালবোপিক্টাস, এই যে এদের প্রভাবে হচ্ছে তোমার এই মশকিগুলা কি করে? তোমার এই ডেঙ্গু রোগ সৃষ্টি করে। আর টাইফয়েড যেটা আছে, এটা হচ্ছে স্যালমোনেলা টাইফি দ্বারা সৃষ্টি হয়। স্যালমোনেলা টাইফি, এই স্যালমোনেলা টাইফি যেটা আছে, এই স্যালমোনেলা টাইফি কি? এটা হচ্ছে তোমার কি ধরনের? এটা হচ্ছে তোমার এক ধরনের ব্যাকটেরিয়া। এটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া।
এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া যেটা আছে, ম্যালেরিয়া কি এক ধরনের পরজীবী, ঠিক আছে। এই ম্যালেরিয়া কোনটা দ্বারা সংক্রমিত হয় বলতো? এই ম্যালেরিয়া সংক্রমণ ঘটে হচ্ছে তোমার প্লাজমোডিয়াম যে পরজীবী আছে, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এদের দ্বারা হচ্ছে তোমার কি ঘটে, এই ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণ ঘটে। কিন্তু যদি প্রশ্ন আসে যে কোন মশকির মাধ্যমে ছড়ায়, যদি প্রশ্ন আসে যে কোন মশকির মাধ্যমে ছড়ায়, কেউ বলতে পারবে এটা যে কোন মশকির মাধ্যমে ম্যালেরিয়া পরজীবী এক প্রাণী দেহ থেকে আরেক প্রাণী দেহতে যায়? কোন মশকির মাধ্যমে? অ্যানোফিলিস মশকি, ঠিক আছে। কোন মশকির মাধ্যমে যদি প্রশ্ন আসে যে কোন মশকির মাধ্যমে তোমার হচ্ছে এই ম্যালেরিয়া ছড়ায়, ম্যালেরিয়া হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি বা স্ত্রী অ্যানোফিলিস। পরজীবী কোনটা? পরজীবী হচ্ছে প্লাজমোডিয়াম। কেন প্লাজমোডিয়াম বলা হয়? একে প্লাজমোডিয়াম কেন বলা হয়? তোমরা একটা জিনিস দেখো, তোমাদের আমি একটা জিনিস পড়াইছিলাম, বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে কি বলা হয়? প্লাজমোডিয়াম। আর বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইটিক বলা হয়, সিনোসাইট বলা হয়, তাই না? এখন বহু নিউক্লিয়াস যুক্ত যেটা আছে, এই বহু নিউক্লিয়াস যুক্ত মানে প্রাণী কোষ, অর্থাৎ তোমার এই পরজীবীটা যা আছে, এই প্লাজমোডিয়াম পরজীবীটা, এটা বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার সৃষ্টি হয়। এই যে বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার সৃষ্টি হয় জন্য এটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। তো এটা কি? এটা হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। আর বাত যেটা আছে, বাত হচ্ছে তোমার বাতের ব্যথা, অর্থাৎ তোমার হাড়ের জয়েন্টে ব্যথা হবে, বাট এটা কোনো নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কারো আক্রমণে না, এটা নর্মালি হয়ে থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের জয়েন্ট মানে হাড়ের জোর কমে যায় মানুষের, তখন বা হাড়ের ক্যাপাবিলিটি বা ধারণ ক্ষমতা বা হচ্ছে তোমার ওজন বা ওয়েট ধারণ ক্ষমতা কমে যায়, তখন হচ্ছে এই বাতের ব্যথা হয়। তো এটা নর্মাল আনসার কি? নর্মাল আনসার হচ্ছে ডেঙ্গু। অর্থাৎ ডেঙ্গুর ফলে তোমার কি হয়? এই শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, তাই এটা কি বলা হয়? হাড় ভাঙা জ্বর বলা হয়ে থাকে। তো এই জিনিসটুকু একটু জাস্ট মাথায় রাখো। ফাহমিদা ইভা, না এটা ম্যালেরিয়া না, ঠিক আছে, এটা হচ্ছে ডেঙ্গু। ম্যালেরিয়া না, ম্যালেরিয়া না, এটা হচ্ছে ডেঙ্গু। আচ্ছা, সোয়াইন ফ্লু এর জন্য দায়ী কোনটা? ভাইরাস, ব্যাকটেরিয়া, পরিফেরা নাকি প্রোটোজোয়া? এটা সবাই জানো যে সোয়াইন ফ্লু যা আছে, এই সোয়াইন ফ্লুর জন্য দায়ী কে? সোয়াইন ফ্লুর জন্য দায়ী হচ্ছে তোমার কে? সবাই জানো যে সোয়াইন ফ্লুর জন্য দায়ী কে? আচ্ছা, সোয়াইন ফ্লু কার মধ্যে হয় বলতে পারবা? সোয়াইন ফ্লু কার মধ্যে হয়? এই যে সোয়াইন ফ্লু যে হয়, এটা হয় হচ্ছে মানুষ আর শূকরের মধ্যে। মানুষ আর শূকরের মধ্যে। কিভাবে হয়? নর্মালি নাম হচ্ছে এটার সোয়াইন। এই সোয়াইন মানে হচ্ছে শূকর। সোয়াইনের বাংলা হচ্ছে কি? শূকর। সোয়াইন মানে হচ্ছে শূকর। এই যে পশ্চিমা বিশ্বে যারা হচ্ছে শূকর খায় ম্যাক্সিমাম টাইমে, এই শূকরটা যদি কোনো কারণে তোমার এই ফ্লু ভাইরাসটা বহন করে, তাহলে যে মানুষটা খাবে সেই মানুষও এই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। এবং এই যে এই ভাইরাসটা যা আছে, এই ভাইরাসটা ইনফ্লুয়েঞ্জার তোমার H1N1 ভাইরাস যেটা আছে, এই H1N1 ভাইরাস দ্বারা হয়ে থাকে সোয়াইন ফ্লু। এটা কি ভাইরাস? এই সোয়াইন ফ্লু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা H1N1 দ্বারা। ইনফ্লুয়েঞ্জা H1N1 এই সাবটাইপ দ্বারা হয়ে থাকে। এটা কি? এটা হচ্ছে H1N1 হচ্ছে একটা সাবটাইপ, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের H1N1 দ্বারা হয়ে থাকে। আর যদি বলি যে সোয়াইন ফ্লু কার হয়, এই যে মানুষ আর শূকরের মধ্যে হয়। কার মধ্যে হয়? মানুষ আর শূকরের মধ্যে হয়, ঠিক আছে। আর যদি প্রশ্ন আসে যে ধরো তোমার বার্ড ফ্লু, প্রশ্ন আসতে পারে বার্ড ফ্লু হচ্ছে H5N1 দ্বারা। ইনফ্লুয়েঞ্জার আরেকটা সাবটাইপ আছে, একটা সাবটাইপ H1N1, আরেকটা সাবটাইপ H5N1। এবং নাম দেখেই বুঝবা বার্ড ফ্লু কার মধ্যে হয় বলতো? বার্ড ফ্লু হয় পাখির মধ্যে, ঠিক আছে। কোন পাখি? গৃহপালিত পাখি যা আছে, এই গৃহপালিত পাখি অর্থাৎ মুরগি, হাঁস মুরগি যা আছে, এদের মধ্যে হয় তোমার বার্ড ফ্লু, ঠিক আছে। পাখি কোন ধরনের পাখি? এই যে গৃহপালিত পাখি, ঠিক আছে, গৃহপালিত পাখি। এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখো। কি পাখি? গৃহপালিত যে পাখি আছে, এই গৃহপালিত পাখির মধ্যে H5N1 দ্বারা বার্ড ফ্লু হয়ে থাকে। তোমাদের একটা কথা বলি, তোমাদের বইয়ে যে জিনিসটা দেওয়া আছে, বাস্তবিক অর্থে তোমাদের বইয়ে যে জিনিসটুকু দেওয়া আছে ইন্টারের বইয়ে আসলে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। ভুলভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সঠিকভাবে জিনিসটা হচ্ছে বার্ড ফ্লু
এইটা যখন পাখি খাওয়ার মাধ্যমে, বাবা আমরা যখন মুরগি খাই, মুরগি থেকে যখন মানুষের মধ্যে ছড়ায় পড়ে তখন আমরা তারে বলি বার্ড ফ্লু। আর মুরগি সহ বিভিন্ন প্রাণীর মধ্যে যখন থাকে তখন সেটাকে আমরা বলি সোয়াইন ফ্লু। বাট তোমাদের বইয়ে যেটা আছে ওই অনুযায়ী তোমাদের এটা হচ্ছে বার্ড ফ্লু হয় কোথায়, গৃহপালিত পাখির মধ্যে, আর সোয়াইন ফ্লু হয় মানুষ আর শূকরের মধ্যে। এই জিনিসটুকু মাথায় রাখো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বইয়ের ধারণা, বাট আমাদের বই অনুসারে বা হায়ার লেভেলে স্টাডি করলে তখন দেখা যায় যে উল্টা জিনিস, বাট তোমাদের বই অনুসারে এটা সঠিক। আমি তোমাদের বই অনুসারেই পড়াচ্ছি। কোনটি হেপাটাইটিস বি ভাইরাস ক্ষেত্রে সঠিক, কোনটা হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে সঠিক? দেখো এটা ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস কি ডিএনএ ভাইরাস? বলছে সঠিক নয়, সঠিক নয়, সরি। কোনটি হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়? কোনটি ডিএনএ ভাইরাস? এটির সংক্রমণে রক্তে এসজিপিটি এর মাত্রা বেড়ে যায় সংক্রমণের পর। এটির সুপ্তিকাল কত থাকে বলতো? 21 থেকে 56 দিন। এটির প্রতিরোধক পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কোনটা হচ্ছে আনসার? দেখি কেউ বলতে পারে কিনা। 21 নম্বর প্রশ্নের আনসার কোনটা? 21 নম্বর প্রশ্নের আনসার কোনটা? আচ্ছা দেখো, যদি প্রশ্ন আসে এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, এটা সঠিক। এটির সংক্রমণের ফলে এসজিপিটি ও বিলিরুবিনের মাত্রা কি হয়? বৃদ্ধি পায়। বিলিরুবিন, এসজিপিটি ও বিলিরুবিনের মাত্রা কি হয়? বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে? এসজিপিটি ও বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে তোমার এটির প্রতিরোধক পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। আর সংক্রমণের পর এর সুপ্তিকাল কত? সংক্রমণের পরের সুপ্তিকাল হচ্ছে 21 থেকে 56 দিন। কোনটা সঠিক নয় আনসার? কোনটা আনসার? দেখো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের দরকার হয়, এটাও সঠিক। সুপ্তিকাল কত? 21 থেকে 56 দিন। না, এই 21 থেকে 56 দিন না, এটা হচ্ছে তোমার 45 থেকে 180 দিন। 45 থেকে 180 দিন, এটা মাথায় রাখো। সুপ্তিকাল কত? 45 থেকে 180 দিন। ও আচ্ছা, আরেকটা কথা বলি, এটা সংক্রমণে রক্তে এসজিপিটি এর মাত্রা বেড়ে যায়। এসজিপিটি জিনিসটা কি? এসজিপিটি টেস্ট করানো হয় অনেক সময়, ঠিক আছে? এই এসজিপিটি হচ্ছে সেরাম গ্লুটামিন পাইরুভিক ট্রান্সমিনেস। সেরাম গ্লুটামিন পাইরুভিক ট্রান্সমিনেস কি? সেরাম গ্লুটামিন পাইরুভিক ট্রান্সমিনেস। অর্থাৎ সেরাম গ্লুটামিন পাইরুভিক ট্রান্সমিনেস যে আছে, এই সেরাম গ্লুটামিন পাইরুভিক ট্রান্সমিনেস এইটার মাত্রা এবং বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। তোমাদের রক্তের অধ্যায় পড়ানোর সময় আমি কিন্তু বলছি অলরেডি, ঠিক আছে? তো এইগুলার মাত্রা কি হয়? বৃদ্ধি পায়। শুধু পায় না কার? তোমার এই সংক্রমণের যেটা আছে, এই সংক্রমণ কত? সংক্রমণের হচ্ছে এটা সুপ্তিকাল কত? 45 থেকে 180 দিন। তার মানে আনসার হচ্ছে সি নাম্বার আনসারটা হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে? আর ডি নাম্বার যেটা আছে এটাও কিন্তু তোমার হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়। কোনটা? এই যে সংক্রমণ বা সুপ্তিকাল যেটা আছে এইটা হচ্ছে ভুল দেওয়া আছে, অর্থাৎ এটা সঠিক নয়। বাকি তিনটা যে আছে, বাকি তিনটা হচ্ছে সঠিক। আচ্ছা, কোনটি নারকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টির জন্য দায়ী? প্রিয়ন্স, ভিরয়েডস, ভিরিয়ন, ব্যাকটেরিয়া। কোনটা? তুমি সবাই জানো যে এটা ভিরয়েড যে আছে, এই ভিরয়েডটা হচ্ছে কি করে? নারকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি করে থাকে, এবং সেই সাথে ভেড়া ও ছাগল স্কার্পি, মানুষের হচ্ছে কি কুরু ক্রেটসফেল্ড, এবং গরুর মধ্যে ম্যাটকাউ রোগ সৃষ্টি করে থাকে। আচ্ছা, অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কে বা ব্যাকটেরিওলজি? অণুজীব বিজ্ঞানের বাংলা নাম হচ্ছে কি? ব্যাকটেরিওলজি। এখন অণুজীব বিজ্ঞান বা ব্যাকটেরিওলজির জনক কে? বলতে পারবা কেউ? অণুজীব বিজ্ঞান বা ব্যাকটেরিওলজির জনক কে? সরি, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির জনক কে? ব্যাকটেরিওলজি না, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, এটার জনক কে? অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির জনক কে? এটা কেউ বলতে পারবা? যদি প্রশ্ন আসে তোমার ইয়ের জনক কে, কি বলা হয়? ব্যাকটেরিওলজির জনক কে? ব্যাকটেরিওলজি, এটার জনক হচ্ছে তোমার কি? অ্যান্টনি ভন লিউয়েনহুক।
অ্যান্টনি ভন লিউয়েনহুক। অ্যান্টনি ভন লিউয়েনহুক উনি কিসের জনক? উনি হচ্ছেন তোমার একটু মিস্টেক হয়ে গেছে, উনি হচ্ছে রবার্ট কচ। আজকে আসলে কি বলবো, মনোযোগটা একটু আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হচ্ছে, কারণ কালকে সারা রাত ঘুম হয় নাই, আজকে এক্সাম ছিল, তো এক্সাম থাকার কারণে সারা রাত ঘুমাই নাই, সেই সাথে আবার তোমাদের ক্লাস নিতে আসছি, মাঝখানে আবার তোমার দুপুরের দিকে এক্সাম শেষ করে বিকেল পর্যন্ত আরেকটা কাজ করছি। তো বলতে গেলে যে এই যে তোমাদের ক্লাস শেষ করবো, তারপর কিছু শর্টকাট ভিডিও তোমাদের জন্য তৈরি করব, করার পর তারপরে গিয়ে ঘুমাবো, ঠিক আছে? তো কেউ কিছু মনে করো না প্লিজ, বাট তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সঠিক জিনিসটা আমি পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যদি আসে ব্যাকটেরিওলজি বা প্রোটিওলজির জনক, ঠিক আছে? যদি আসে ব্যাকটেরিওলজি বা প্রোটিওলজির জনক, ব্যাকটেরিওলজি বা প্রোটিওলজির জনক, ঠিক আছে? এটা কে বলবা? এটা হচ্ছে রবার্ট কচ। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি আসে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির জনককে, এটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। মানে কি বলা হয়? অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির জনক, ঠিক আছে? অ্যান্টনি ভন লিউয়েনহুককে কি বলা হয়? তোমার হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির জনক। যদি বলা হয় ব্যাকটেরিওলজির জনককে, ব্যাকটেরিওলজি যা আছে এই ব্যাকটেরিওলজির জনককে কেউ বলবে যে তোমার লুই পাস্তুর, আবার কেউ বলবে কি বলতো তোমার রবার্ট কচ। কিন্তু নর্মালি হচ্ছে রবার্ট কচই হচ্ছে তোমার কি করছে, যক্ষা রোগের জন্য দায়ী যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, এই ব্যাকটেরিয়াটাকে আবিষ্কার করছে, বা উনি এটা করছে, যার জন্য উনি কি করছে বলতো নোবেল পুরস্কার লাভ করছে। এই জন্য ব্যাকটেরিওলজির জনককে তোমার রবার্ট কচকে ব্যাকটেরিওলজির জনকটা আসলে ধরা হয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসটুকু মাথায় রাখো সবাই। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? আচ্ছা, কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যদি প্রশ্ন এরকম আসে যে কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা, এইটাও প্রশ্ন কিন্তু আসতে পারে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা, আর একটা কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এরকম কিন্তু আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখো, আমি তোমাদের বলি একটা শর্টকাট লিখে দেই। লাকসাম একটি গ্রামের নাম, লাকসাম একটি গ্রামের নাম, ঠিক আছে? চলো একটু দ্রুতই পড়াই, ধীরে ধীরে পড়াইতে যেন কেমন লাগতেছে। লাকসাম একটি কিসের নাম? গ্রামের নাম। এই লাকতে কি বুঝবা? লাতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। লাকতে কি? লাকতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, লাতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নিয়ে আজকে পুরা পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে গেছে। কতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, কতে কি? ক্লস্ট্রিডিয়াম। কতে হচ্ছে কি? ক্লস্ট্রিডিয়াম। এরপরে যদি বলি তোমার সাথে কি, এই যে সাজা আছে এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস। এটা কি? এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস। কি এটা? এই সাথে বুঝলো তুমি স্ট্রেপ্টোকক্কাস, আর একটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলো, ঠিক আছে? আর একটি অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ঠিক আছে? আর গ্রামতে বুঝবা গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ। গ্রাম কি? গ্রাম হচ্ছে পজিটিভ ব্যাকটেরিয়া। আর কি বলছিলাম? লাকসাম একটি গ্রামের নাম, তাই না? এই নামের মধ্যে আসলে কিছু নাই, মূলত এইগুলা মাথায় রাখবা যে লাকসাম একটি গ্রামের নাম, এই নাম দ্বারা আসলে কিছু বোঝায় না। লাকতে বোঝায় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কতে ক্লস্ট্রিডিয়াম, তারপরে হচ্ছে শতে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস, একটিতে হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, আর গ্রামতে বোঝায় গ্রাম পজিটিভ। এবং এদের সাথে আরেকটা ভাইরাস যুক্ত করবে, আরেকটা ব্যাকটেরিয়া যুক্ত করবা, যার নাম হচ্ছে ব্যাসিলাস।
ব্যাসিলাস। এই যে এরা যে আছে এরা সবাই হচ্ছে তোমার কি ধরনের ব্যাকটেরিয়া বলতো? এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা কি? ব্যাসিলাস। এরা সবাই হচ্ছে তোমার কি ধরনের ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কেন আইডেন্টিফাই করা হয়? কারণ এদের থেকেই তোমার হচ্ছে বিভিন্ন এইটা আইডেন্টিফাই এর মাধ্যমে তোমার বিভিন্ন অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে ডাক্তাররা, ঠিক আছে? ডাক্তাররা যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে মূলত এইটার জন্যই করে থাকে। এখন দেখো কি আছে, স্যালমোনেলা, রাইজোবিয়াম, সিগেলা নাকি ক্লস্ট্রিডিয়াম, কোনটা গ্রাম পজিটিভ? অবভিয়াসলি ক্লস্ট্রিডিয়াম যেটা আছে, এই ক্লস্ট্রিডিয়াম হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অর্থাৎ 24-এর কত? ডি নাম্বার। এখন দেখো কোন বিজ্ঞানী যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন? হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, জোশুয়া লেডারবার্গ, তোমার গটফ্রাইড এরেনবার্গ নাকি হচ্ছে রবার্ট কচ? এই যে রবার্ট কচ যে আছে, এই রবার্ট কচ হচ্ছে তোমার কি করছে? যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করছে। এই যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করছে এবং সেই সাথে কি পাইছে? উনি নোবেল পাইছে, নোবেল বিজয়ী এটার জন্য, ঠিক আছে? এটার জন্য নোবেল বিজয়ী। চলো পরবর্তী প্রশ্নে যাই। ব্যাকটেরিয়ায় কোষ প্রাচীরের কোনটি অনুপস্থিত? মিউকোপেপটাইড, পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড নাকি কাইটিন? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোনটি অনুপস্থিত? মিউকোপেপটাইড, পলিস্যাকারাইড নাকি মুরামিক অ্যাসিড? এই যে ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি বৈশিষ্ট্য তোমাদের পড়তে বলছিলাম যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? পেপটিড ও গ্লাইকান বা মিউকোপেপটাইড বা মিউকোপ্রোটিন দ্বারা গঠিত। মিউকোপেপটাইড বা মিউকোপ্রোটিন। পেপটাইড মানে হচ্ছে তোমার কি? প্রোটিন, ঠিক আছে? পেপটাইড বা প্রোটিন, অর্থাৎ মিউকোপেপটাইড দ্বারা গঠিত বা পলিস্যাকারাইড দ্বারা গঠিত, এবং সেই সাথে কি থাকে? মুরামিক অ্যাসিড থাকে এবং টিকোইক অ্যাসিড থাকে। কি অ্যাসিড? মুরামিক ও টিকোইক অ্যাসিড থাকে। মুরামিক অ্যাসিড ও সেই সাথে মাথায় রাখবা টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড বা টিকোইক অ্যাসিড থাকে। বাকি রইল কোনটা? কাইটিন। এই যে কাইটিন যেটা আছে, এই কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর, ঠিক আছে? এটা কার? এটা হচ্ছে তোমার ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। আবার কাকড়ার যে বহিকঙ্কাল আছে, এই কাকড়া, তারপর লোবস্টার, এদের বহিকঙ্কাল তোমার কি নির্মিত বলতো? এই কাইটিন নির্মিত। তো আনসার কোনটা তোমার? আনসার হচ্ছে এখানে কাইটিন। এই কাইটিন কার মধ্যে দেখা যায় না? ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে তোমার কি দেখা যায় না? এই কাইটিন যা আছে, এই কাইটিন আবরণটা দেখা যায় না, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন ব্যাকটেরিয়া তোমার কি করছে বলতো? কোন ব্যাকটেরিয়ামটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না? আচ্ছা, কোন ব্যাকটেরিয়াটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না? কি ছাড়া? অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তার মানে এইটা অব্লিগেট অ্যানারোবিক, অর্থাৎ বাধ্যতামূলক অবায়বীয়। কি এটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, ঠিক আছে? অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, বাধ্যতামূলক অবায়বীয়। এটা কোনটা বলতে পারবে? এটা নরমালি যদি বলি যে ক্লস্ট্রিডিয়াম স্পেসিস যারা আছে, বা সরি ক্লস্ট্রিডিয়াম জেনাসের যারা আছে, এই ক্লস্ট্রিডিয়াম জেনাস যারা আছে সেটা ক্লস্ট্রিডিয়াম টিটেনাই হইতে পারে, ক্লস্ট্রিডিয়াম পারফেরিনজেন্স, বা তুমি আরো আনতে পারো যে ক্লস্ট্রিডিয়াম তোমার কেমন? ক্লস্ট্রিডিয়াম হচ্ছে ক্লস্ট্রিডিয়ামের যতগুলা আছে সবগুলাই হচ্ছে তোমার কি? অক্সিজেন ছাড়া, মানে ক্লস্ট্রিডিয়াম যারা আছে তারা সবাই হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, ঠিক আছে? তার মানে আনসার হচ্ছে এ নাম্বার। এখন আমি বলে রাখি বাধ্যতামূলক বায়বীয় কোনটা? বাধ্যতামূলক বায়বীয় অর্থাৎ যারা অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে না, অক্সিজেন লাগবেই, তাদের বাঁচার জন্য অক্সিজেন লাগবেই, বাধ্যতামূলক বায়বীয় অর্থাৎ যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, ঠিক আছে? আর ফার্মেন্টেশন ঘটায় কার দ্বারা মূলত বলতো? এই যে যেসব ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, অর্থাৎ অক্সিজেন ছাড়া যাদের বাঁচতে হয়, বাধ্যতামূলক অবায়বীয় যারা, এই ক্লস্ট্রিডিয়ামের মতো যারা আছে, এদের দিয়েই মূলত ফার্মেন্টেশনটা ঘটানো হয়, কারণ ফার্মেন্টেশন অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটানো হয়, ঠিক আছে? তাহলে বাধ্যতামূলক বায়বীয় কারা? বাধ্যতামূলক বায়বীয় হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। কি? অ্যাজোটোব্যাক্টার। বাধ্যতামূলক বায়বীয় হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, তারপরে হচ্ছে সিউডোমোনাস, তারপর তোমার কি বলি বলতো? তারপর হচ্ছে ব্যাসিলাস, তারপরে তোমার আরো যদি বলি সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, ওই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এরা হচ্ছে তোমার কি? এরা হচ্ছে বাধ্যতামূলক
বায়বীয়, অর্থাৎ এদের বাঁচার জন্য বা সার্ভাইভ করার জন্য তোমার কি লাগবে? অক্সিজেন লাগবেই, ঠিক আছে। বাধ্যতামূলক অবায়বীয় কারা? যেমন ক্লস্ট্রিডিয়াম যারা আছে, এই ক্লস্ট্রিডিয়াম হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়। আর কিছু আছে সুবিধাজনক বায়বীয়, অর্থাৎ সুবিধামূলক বায়বীয়, অর্থাৎ যারা অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, অনুপস্থিতিতেও বাঁচতে পারে, যারা হচ্ছে সুবিধাবাদী যারা আছে। এই সুবিধাবাদী কারা? এই সুবিধাবাদীরা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস, স্যালমোনেলা, ইকোলাই। স্ট্যাফাইলোকক্কাস যেটা আছে এ হচ্ছে সুবিধাবাদী বায়বীয় বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, অর্থাৎ সুবিধাবাদী বায়বীয়। এ হচ্ছে কেমন? সুবিধাবাদী, ঠিক আছে, যে দুইটাই করতে পারে, অর্থাৎ যে অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে বা অনুপস্থিতিতেও বাঁচতে পারে। তারপরে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, তারপরে হচ্ছে তোমার স্যালমোনেলা, ইকোলাই। স্যালমোনেলা এটা লিখে দেই, স্যালমোনেলা, এই যে লাল কালি দ্বারা লিখে দিলাম, স্যালমোনেলা, ইকোলাই, এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক বা সুবিধাবাদী বায়বীয় বা সুবিধামূলক বায়বীয়, ঠিক আছে। আর ক্লস্ট্রিডিয়াম যারা আছে এরা হচ্ছে অব্লিগেট অ্যানারোবিক, অর্থাৎ বাধ্যতামূলক অবায়বীয়। আচ্ছা, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী উপাদানে পরিণত করে? নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন নাকি অ্যামোনিফিকেশন? মূলত কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তোমার নাইট্রোজেনকে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলে? কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোন প্রক্রিয়ার মাধ্যমে তোমার এটা গড়ে তোলে? বলতে পারবা কেউ কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ এই কাজটা করে? দেখি এটা কে বলতে পারে, এটা কে বলতে পারে দেখি। এইখানে অ্যাজোটোব্যাক্টার হবে না আপু, দেখো বলছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এটা কি বলছে? অক্সিজেন, ও একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম যে আছে, ক্লস্ট্রিডিয়াম হচ্ছে তোমার বাধ্যতামূলক বায়বীয়। দেখো অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তার মানে এটা অ্যাজোটোব্যাক্টার হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাজোটোব্যাক্টার হবে, একটুই হয়ে গেছে। দেখো ব্যাকটেরিয়ামটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। প্রশ্ন কি বলছে? অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি লাগবেই বা তার অক্সিজেন লাগবেই তার বাঁচার জন্য, তাহলে সেটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, বেইজারিঙ্কা, ঠিক আছে। আর যদি বলে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, তাহলে হয়তো ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, তাহলে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। আচ্ছা, কোন প্রক্রিয়া উদ্ভিদ বায়বীয় নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী উপাদানে পরিণত করে? এটা নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন নাকি অ্যামোনিফিকেশন? মূলত কোন প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় নাইট্রোজেন অর্থাৎ অ্যামোনিয়া ও নাইট্রাস অক্সাইড থেকে গ্রহণ উপযোগী নাইট্রাইট ও নাইট্রেট লবণে পরিণত হয়, মূলত তোমার কি করে? এই যে দেখো বায়বীয় নাইট্রোজেনটা যে আছে, এই বায়বীয় নাইট্রোজেনটা তোমার কিসে পরিণত হয়? অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। এই যে অ্যামোনিয়াতে রূপান্তরিত হলো বা অ্যামোনিয়াম আয়নে যে রূপান্তরিত হলো, এই প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন, ঠিক আছে। এখন এই অ্যামোনিয়াম থেকে তোমার পরবর্তীতে তোমার কি হয়? নাইট্রাইট এবং সবশেষে নাইট্রেটে যে রূপান্তরিত হয়, এই নাইট্রেটে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার কি? নাইট্রিফিকেশন। এখন এই নাইট্রিফিকেশন যে ঘটলো, এই নাইট্রিফিকেশন ঘটে মূলত কখন জানো? এইটা হচ্ছে এই নাইট্রেটটা, এটা কি করে? উদ্ভিদ গ্রহণ করে। কে গ্রহণ করতে পারে? উদ্ভিদ। উদ্ভিদ কিন্তু নর্মালি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, উদ্ভিদ গ্রহণ করে নাইট্রেট, ঠিক আছে। উদ্ভিদ কাকে গ্রহণ করে? নাইট্রেট। তাহলে উদ্ভিদ যে অবস্থায় মানে যে দশাকে গ্রহণ করে সেটার নাম কি বলতো? উদ্ভিদ যাকে গ্রহণ করে তার ওই দশার নাম কি? উদ্ভিদ যাকে গ্রহণ করতেছে ওই দশার নাম কি? কেউ বলতে পারবা? উদ্ভিদ যাকে গ্রহণ করতেছে, দেখো উদ্ভিদ কাকে গ্রহণ করতেছে? এই সময় নাইট্রেটকে গ্রহণ করতেছে। তার মানে যেহেতু নাইট্রেটকে গ্রহণ করতেছে, তার মানে এই দশার নাম কি বলতো ভাইরা? দেখি আনসার করো। আচ্ছা, নেট কি স্লো? একটু মনে হয় স্লো, তাই না? এই প্রক্রিয়ার নাম কি? আনসার করছে অলরেডি একজন। হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রিফিকেশন, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। হ্যাঁ, হয়েছে আনসারটা। আনসার কোনটা হবে? নাইট্রিফিকেশন। আচ্ছা, এই যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই নাইট্রিফিকেশন যারা ঘটায় তাদেরকে কি বলি আমরা? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এরা কারা?
মাথায় রাখবা সিএপি, ক্লস্ট্রিডিয়াম অ্যাজিটোব্যাক্টার, আর পিতে কি সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম অ্যাজিটোব্যাক্টার সিউডোমোনাস, এটা কি দিয়ে মাথায় রাখবা ক্যাপ দিয়া, অর্থাৎ ক্যাপ কি সিউডোমোনাস, সরি ক্লস্ট্রিডিয়াম অ্যাজিটোব্যাক্টার, আর পিতে হচ্ছে সিউডোমোনাস অর্থাৎ ক্যাপ। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা? ক্যাপ। ক্লস্ট্রিডিয়াম অ্যাজিটোব্যাক্টার সিউডোমোনাস। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? ভাইয়া দেখো কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়। ভিনেগার, ভিনেগার কি বলতো? ভিনেগার হচ্ছে তোমার এই যে দেখো ভিনেগারের মধ্যে কি থাকে? নরমালি অ্যাসিটিক অ্যাসিড থাকে। তার মানে নামের সাথে মিল রেখে মাথায় রাখবা ভিনেগার। ভিনেগারের মধ্যে কি থাকে? এই ভিনেগারের মধ্যে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারের মধ্যে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড, বা যার আরেকটা নাম কি? ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটা ভিনেগারের মধ্যে থাকে। তার মানে আনসার কোনটা হবে? অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম। ঠিক আছে, অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম। নামেই কি আছে? দেখো নামেই মনে আছে যে ভিনেগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড, তার মানে কি হবে? অ্যাসিটোব্যাক্টার হবে, অর্থাৎ অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম। এইভাবে মাথায় রাখবা। ঠিক আছে। ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটাইলিকাম যা আছে, এই ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটাইলিকাম এইটা হচ্ছে তোমার এই যে বিভিন্ন দুধ মিল্ক প্রোডাক্ট যা আছে, তোমার ধরো যে চিজ পনির যা আছে, ওইগুলাতে যে সুগন্ধি তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যারোমা বা সুগন্ধ যে আসে, সেটা দেখে এই ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটাইলিকাম। ঠিক আছে, বা এই যে লাচ্ছি খাও, যে লাচ্ছির মধ্যে যে একটা সুগন্ধ বের হয়, ওই সুগন্ধটাও দেখে এই ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটাইলিকাম। আর স্ট্রেপ্টোককাস, ল্যাকটিস ব্যাসিলাস, ল্যাক্টোল্যাসিডি, ল্যাকটিস ক্যাসিডি, এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে তোমার দই তৈরিতে বা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, হুপিং কাশির জন্য কোন জীবাণু দায়ী? ব্যাসিলাস সাবটিলাস, তারপর বর্ডোটেলা পার্টুসিস, সিউডোমোনাস, অরুজেনিস, কি জানি অরুজিনাসা, নাকি ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস? কোনটা? হুপিং কাশি। হুপিং কাশির জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? হুপিং কাশির জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? হুপিং কাশি এটার জন্য দায়ী মাথায় রাখবা বর্ডোটেলা পার্টুসিস। ঠিক আছে, বর্ডোটেলা পার্টুসিস এটা হচ্ছে হুপিং কাশির জন্য দায়ী। এই হুপিং কাশির জন্য দায়ী। ঠিক আছে, হুপিং কাশির জন্য দায়ী, অর্থাৎ পার্টুসিস, বা বাংলায় ইংরেজিতে নাম কি? পার্টুসিস বা পার্টুসিস। পার্টুসিস বা হুপিং কাশির জন্য দায়ী কোনটা? বর্ডোটেলা পার্টুসিস। এই জন্য বাংলা নাম দিছে। ঠিক আছে, যদি বলে ধনুষ্টঙ্কারের জন্য দায়ী কোনটা? ধনুষ্টঙ্কারের জন্য দায়ী ক্লস্ট্রিডিয়াম টিটেনাই, বা ধনুষ্টঙ্কারের ইংরেজি নাম কি বলতো? টিটেনাস। ঠিক আছে, টিটেনাস বা ধনুষ্টঙ্কারের জন্য দায়ী ক্লস্ট্রিডিয়াম টিটেনাই। যদি আসে ডিপথেরিয়া, এই ডিপথেরিয়া যেটা আছে, ডিপথেরিয়ার জন্য, এটার জন্য দায়ী কোনটা? এটার জন্য দায়ী হচ্ছে করাইরি ব্যাকটেরিয়াম ডিপথেরি। করাইরি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এই ডিপথেরিয়ার জন্য দায়ী করাইরি ব্যাকটেরিয়াম ডিপথেরি। এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলাই তোমাদের একটু পড়তে হবে। আর এই তিনটা রোগকে একত্রে প্রতিরোধ করে কে জানো? এই তিনটা রোগকে একত্রে প্রতিরোধ করে হচ্ছে তোমার ডিপিটি ভ্যাকসিন। এই ডিপিটি ভ্যাকসিন নরমালি ডিপিটি কি? এটা হচ্ছে ভ্যাকসিন। এই ডিপিটি ভ্যাকসিনটা যা আছে, এইটা থেকেও আসতে পারে। এই যে দেখো, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এই তিনটা রোগের এগেইনস্টে একত্রে কাজ করে, যার জন্য ছোটবেলায় ডিপথেরিয়া ভাইরাসের, ডিপথেরিয়া জন্য কিন্তু কি করা হয়? যে ডিপিটি ভ্যাকসিনটা নরমালি দেওয়া হয় ছোটবেলায়, যে একটা শিশু যখন 2 বছর বয়স থাকে তখন এই ডিপিটি ভ্যাকসিনটা দিয়ে দেয়, যেন পরবর্তীতে সে কোনো সমস্যায় না পড়ে, অর্থাৎ তখনই যেন তোমার ইমিউনিটি ডেভেলপ করে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটি মাটির উর্বরতা শক্তি হ্রাস করে? ভিব্রিও, কলেরা, স্যালমোনেলা, টাইফি, ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স, ব্যাসিলাস আর্থ্রাসিস। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, নাইট্রিফিকেশন কি? উদ্ভিদ যে প্রক্রিয়ায় মাটি থেকে নাইট্রেট আয়নটাকে শোষণ করে নেয়, বা নাইট্রেট আয়ন যে তৈরি হলো, এই নাইট্রেট আয়ন তৈরি হওয়ার পরে উদ্ভিদ কি করছে? সেই নাইট্রোজেনটাকে গ্রহণ করছে। এই সামগ্রিক প্রক্রিয়াটা হচ্ছে তোমার নাইট্রিফিকেশন। এখন এই নাইট্রেট আয়ন উদ্ভিদ গ্রহণ করলো, ওইটা হচ্ছে যদি নাইট্রিফিকেশন হয়, তাহলে ডিনাইট্রিফিকেশন কোনটা? তোমার অবশ্যই নাইট্রেট আয়নটাকে ভেঙে দেওয়া। নাইট্রেট আয়নটাকে ভেঙে দেওয়া, বা উদ্ভিদের মধ্যে নাইট্রেট আয়নটাকে ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া, মাটির মধ্যে নাইট্রেট আয়নটা যা আছে, এই মাটির মধ্যে নাইট্রেট আয়নটা যা আছে, কোনো কারণে মাটিতে যদি এই নাইট্রেট আয়নটা ভাঙে, এটা যদি ভাঙে মাটিতে, তাহলে কোনো কারণে যদি মাটিতে ভাঙে, ফলে কি করতে পারবে না? মাটির উর্বরতা নষ্ট হবে, অর্থাৎ মাটিতে গাছ জন্মাবে না, কারণ গাছ নাইট্রোজেন পাচ্ছে না। ফলে কি হবে? মাটির উর্বরতা নষ্ট হবে। আর নাইট্রিফিকেশনের
এইটা এইটা তৈরি হওয়ার প্রক্রিয়া ছিল নাইট্রিফিকেশন, তাহলে এটা ভাঙার প্রক্রিয়া কি? ডিনাইট্রিফিকেশন। তাহলে ডিনাইট্রিফিকেশন কে ঘটাবে? অবশ্যই ডিনাইট্রিফিকান্স যে ব্যাকটেরিয়াটা আছে সেই ডিনাইট্রিফিকান্স ব্যাকটেরিয়া ঘটাবে, তাহলে ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স। এইটাই হচ্ছে মাটির উর্বরতা শক্তি হ্রাস করে। এইভাবে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইভাবে মাথায় রাখতে হবে। আশা করি তোমরা সবাই পারবা। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোন ব্যাকটেরিয়া দুধ হতে দই তৈরিতে সাহায্য করে? ভিব্রিও কলেরা, ল্যাক্টোব্যাসিলাস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, স্যালমোনেলা টাইফি। এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস যেটা আছে সেটা গরুতে অ্যানথ্রাক্স এবং পরবর্তীতে মানুষেও কি করে? অ্যানথ্রাক্স রোগের সৃষ্টি করতে পারে। এটা গরু ও ছাগল বা মানুষে অ্যানথ্রাক্স রোগের সৃষ্টি করতে পারে। এটা কি করে? গরু ছাগল বা মানুষে অ্যানথ্রাক্স সৃষ্টি করে। এই যে দেখো নামের মধ্যেই অ্যানথ্রাসিস, এটা দেখেই বুঝবা। ভিব্রিও কলেরা, এই যে কলেরা যেটা আছে এই কলেরা হচ্ছে তোমার কি কলেরা রোগের জন্য দায়ী। আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি ভাইরা, যদি বলে সংক্রামক মানে তোমার যদি বলে কোন ভাইরাস দ্বারা কলেরা হয় বা কোন ভাইরাস দ্বারা ডায়রিয়া হয় বা কোন ভাইরাস দ্বারা কলেরা হয় বা কোন ভাইরাস দ্বারা ডায়রিয়া হয়, প্রথম অপশনে ভিব্রিও কলেরা দেখা অনেকে ভিব্রিও কলেরা দেখাবা, তখন কিন্তু ভুল হয়ে যাবে। এখানে বলছে কোন ভাইরাস দ্বারা, তাহলে হবে কি? রোটা ভাইরাস। রোটা ভাইরাস, ঠিক আছে? কি ভাইরাস দ্বারা? রোটা ভাইরাস দ্বারা। এই যে রোটা ভাইরাস যে আছে কলেরা বা ডায়রিয়া, ঠিক আছে? যদি বলে কোন ব্যাকটেরিয়া দ্বারা কলেরা হয়, তাহলে রোটা ভাইরাস অপশনে থাকলেও কিন্তু কেউ রোটা ভাইরাস দেখাবা না। কি দেখাবা? ভিব্রিও কলেরা দ্বারা, ভিব্রিও কলেরা দেখাবা। যদি প্রশ্ন আসে কোনটি দ্বারা সংক্রামক ডায়রিয়া হয় বা কোনটি দ্বারা ডায়রিয়া হয়, নিচের কোনটি দ্বারা ডায়রিয়া হয়, অপশনে রোটা ভাইরাস আছে, ভিব্রিও কলেরাও আছে। যদি ভিব্রিও কলেরা থাকে, শুধু ভিব্রিও কলেরা থাকতো ভিব্রিও কলেরা দেখাবা, শুধু রোটা ভাইরাস থাকলে রোটা ভাইরাস দেখাবা। কিন্তু যদি আসে প্রশ্ন হইলো এইভাবে, নিচের কোনটি দ্বারা কলেরা হয় বা নিচের কোনটি দ্বারা ডায়রিয়া হয়, এবং তোমার অপশনে রোটা ভাইরাস আছে কলেরাও আছে, তাহলে কোনটা দেখাবা? তাহলে রোটা ভাইরাস দেখাবা। কারণ রোটা ভাইরাস এটা মারাত্মক লেভেলের একটা ডায়রিয়া সৃষ্টিকারী ভাইরাস এবং এটার মাধ্যমে সংক্রামক তোমার ডায়রিয়া সৃষ্টি হয়। ওই যে পূর্বে মানে শুনে থাকবা তোমার নানি দাদিদের কাছে যে অতীতকালে কি হইতো, মানুষ মারা যাইতো কিভাবে? ওলা বিবি আসছে বা হচ্ছে এই যে কলেরা রোগ হয়েছে, এক বাসায় যদি কলেরা ঢুকতো দেখা যেত ওই পুরা গ্রাম সাবার হয়ে গেছে, এরকম হইতো না আগে অতীতকালে? এর কারণ হচ্ছে রোটা ভাইরাস। আর ভাইরাস দ্বারা যে রোগগুলা সৃষ্টি হয় সেটা প্রচুর মারাত্মক একটা ডিজিজ বা প্রবল মারাত্মক ডিজিজ। ওইগুলা ডিজিজ তোমার খুবই দ্রুত ছড়ায়া পড়ে, একজন থেকে আরেকজন আক্রান্ত হয়। বাট ব্যাকটেরিয়া দ্বারা যেটা, এটা কম সংক্রামক, কম্পারেটিভলি ভাইরাসের চেয়ে কম সংক্রামক। এই জন্য অপশনে যদি শুধু আসে এইভাবে যে কোনটি দ্বারা মানে ডায়রিয়া বা কলেরা হয়, তাহলে আনসার রোটা ভাইরাস দেখাবা যদি দুইটাই অপশনে থাকে। যদি বলে কোন ভাইরাস দ্বারা তোমার ডায়রিয়া হয়, রোটা ভাইরাস। যদি বলে কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়, তাহলে রোটা ভাইরাস অপশনে থাকলে তুমি ব্যাকটেরিয়াটা দেখাবো, কারণ ভিব্রিও কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, প্রশ্নের টাইপটা একটু বুঝো, ঠিক আছে? দেখো এখন তোমার যেটা মাথায় রাখতে হবে, স্যালমোনেলা টাইফি, এটা দ্বারা কি হয়? টাইফয়েড হয়। এই যে নাম দিয়েই মাথায় রাখবা। দেখো টাইফি, এটা কি হয়? টাইফয়েড। আর দুধের মধ্যে কি থাকে? এক ধরনের শর্করা থাকে, ঠিক আছে? দুধের মধ্যে এক ধরনের শর্করা থাকে যার নাম হচ্ছে ল্যাকটোজ। এই ল্যাকটোজ শর্করাকে ভাঙে কে? ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। তো এখানে অপশনে কি আছে? ল্যাক্টোব্যাসিলাস আছে। তার মানে আনসার কোনটা? এই ল্যাক্টোব্যাসিলাস। ওই ল্যাকটোজকে ভাঙে, দুধের শর্করা, এবং এই ল্যাকটোজকে ভাঙার ফলে ল্যাকটোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যার জন্য দুধটা জমাট বেড়ে দই তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে তোমার এই ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে আনসার। আজকে এই ডেইরি সায়েন্স নিয়ে পরীক্ষা ছিল, ওভারঅল এইসব জিনিস নিয়ে আলাপ আলোচনা আমাদের, যে কিভাবে মানে জমাট বাঁধে, কি কি কাজ ঘটে, এখানে কি কি মেকানিজম ঘটে, এই সব কিছু আজকে লিখে আসছি। জ্যান্থোমোনাস অরাইজা, দেখো অরাইজা স্যাটিভা, এটা কার? ধানের সাইন্টিফিক নেম, সবাই জানো। তার মানে জ্যান্থোমোনাস অরাইজা দ্বারা সৃষ্ট হয় কোথায় রোগ? গমের টুন্ডু রোগ, ধানের পাতার ধসা রোগ, আখের আঠা জ্বলা রোগ, নাকি আলুর স্ক্যাব রোগ? কোনটাই হবে? অবভিয়াসলি তোমার ধানের যে পাতা ধসা রোগ আছে, অর্থাৎ ধানের পাতার মধ্যে রোগ হবে, কারণ নামে আছে অরাইজা, জ্যান্থোমোনাস অরাইজি। তো এটা দ্বারা কোথায় হবে? অবশ্যই অরাইজা স্যাটিভা বা ধানের মধ্যে রোগ সৃষ্টি হবে, ঠিক আছে? তার মানে কোথায় হবে? ধানের পাতার মধ্যে হবে। কি রোগ? ধসা রোগ। চলো পরবর্তী প্রশ্নে যাই। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটা? স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, সিউডোমোনাস টাবাকি, নাকি সার্সিনা লিউটা, ভিব্রিও কলেরা? কোনটা দণ্ডাকৃতির ভাগ মানে ব্যাকটেরিয়া? কক্কাস যেটা আছে, কক্কাস হচ্ছে গোলাকৃতির, তাই না? সবাই জানো যে কক্কাস হচ্ছে গোলাকৃতির। এই যে এই জিনিসগুলাই তোমাদের একটু মাথায় রাখতে হবে, কোনটা দণ্ডাকৃতির ভাইরাস, কোনটা হচ্ছে গোলাকৃতির ভাইরাস। এইগুলা একটু তোমাদের দেখা যায় যে অনেক সময় মাথায় রাখা কঠিন হয়ে যায়, ঠিক আছে? দেখো
এই যে এখানে যেটা আছে সিউডোমোনাস যেটা আছে, এই সিউডোমোনাস এটা কেমন, এটা হচ্ছে দণ্ডাকার। সিউডোমোনাস কেমন, সিউডোমোনাস হচ্ছে দণ্ডাকার। ঠিক আছে, সিউডোমোনাস কেমন, সিউডোমোনাস হচ্ছে দণ্ডাকার। ঠিক আছে, যদি বলে যে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, যে কক্কাস কথাটা উল্লেখ আছে, তার মানে কি গোলাকার। যদি বলে যে ভিব্রিও কলেরা, এটা হচ্ছে কমা আকৃতির। যদি আসে সার্সিনা লিউটা, এই যে সার্সিনা লিউটা যে আছে, এদের আকৃতি আবার অন্যরকম। ঠিক আছে, এদের আকৃতি, এই নর্মাল যে ব্যাকটেরিয়ার যে আকৃতি আছে, এই নর্মাল ব্যাকটেরিয়ার যে আকৃতিগুলো আছে, এই আকৃতি থেকে কেমন বলতো, একটু ভিন্ন রকম। ঠিক আছে, দেখি কেউ বলতে পারবে এটার আকৃতি কেমন? এই সার্সিনা লিউটা যেটা আছে, এই সার্সিনা লিউটার আকৃতিটা কেমন? এরা হচ্ছে অনেকটা ঘনকের মতো। ঘনক দেখছো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ঘনকের মতো। অর্থাৎ অনেকগুলা ব্যাকটেরিয়া কোষ একত্রিত হয়ে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান করে, একত্রিত পাশাপাশি অবস্থান করে এবং সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা তোমার কি করে বলতো, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। ফলে এটার নাম কি, সার্সিনা লিউটা। এটা দেখতে কেমন, ঘনকের মতো। আর আনসার কোনটা, আনসার হচ্ছে সিউডোমোনাস টাবাকাই। ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি? টমেটোর ক্যাঙ্কার রোগ, টমেটোর বুশিস্টান রোগ, ধানের বাদামি স্পট, তামাকের মোজাইক রোগ। কোনটা? টমেটোর ক্যাঙ্কার, টমেটোর বুশিস্টান, ধানের বাদামি স্পট, নাকি হচ্ছে তামাকের মোজাইক রোগ? কোনটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ? কোনটা তোমার ব্যাকটেরিয়া জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা? নিচের কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? কেউ বলতে পারবে এটা নিচের কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? নিচের কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ? এইগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে তিনটা যা আছে, এই তিনটা হচ্ছে ভাইরাস দ্বারা হয়। ঠিক আছে, এটা কি ভাইরাস জনিত রোগ। টমেটোর যে ক্যাঙ্কার আছে, এই টমেটোর ক্যাঙ্কার হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ঠিক আছে, এই টমেটোর ক্যাঙ্কার কি, টমেটোর ক্যাঙ্কার হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা মাথায় রাখো। এখন চলো আমরা যাব কোন গণের ব্যাকটেরিয়া বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত হয়। দেখো, মিথেনোকক্কাস, অ্যাজোটোব্যাক্টার, মাইক্রোব্যাকটেরিয়াম নাকি মাইক্রোব্যাকটেরিয়াম? কোনটা তোমার বায়োগ্যাস? বায়োগ্যাসের মেইন উপাদান কি? মিথেন। বায়োগ্যাসের মেইন উপাদান কি? মিথেন। ঠিক আছে, বায়োগ্যাসের মেইন উপাদান যদি মিথেন হয়, তাহলে কে তৈরি করবে? অবভিয়াসলি মিথেনোকক্কাস যে আছে, সে তৈরি করবে। আনসার হচ্ছে এইটা। তোমাদের এই যে এইভাবে কিন্তু মাথায় রাখতে পারো। দেখো, সব কিন্তু পরিচিতই তোমাদের জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা পারবা, পরীক্ষা আসলে তোমাদের জন্য খুবই পরিচিত এই জিনিসগুলা। এইগুলাই দিবে ব্যাকটেরিয়া দিয়া, তোমরা দেখবা যে নামের সাথে মিল আছে। ঠিক আছে, এটা কি হবে, এদের দেখবা নামের সাথে একটা ভালো মিল আছে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রেখো। আচ্ছা দেখো, অ্যামফিট্রাইকাস ব্যাকটেরিয়া কয়টি ফ্লাজেলা থাকে? অ্যামফিট্রাইকাস ব্যাকটেরিয়ায় কয়টি ফ্লাজেলা থাকে? অ্যামফি মানে কি, উভধর্মী, অর্থাৎ উভয় প্রান্তে। এইখানে অ্যামফিট্রাইকাস মানে উভয় প্রান্তে একটা করে লোম থাকবে, অর্থাৎ দুই প্রান্তে একটি করে লোম থাকবে। দুই প্রান্তে কখনো দুই গুচ্ছ থাকবে না। ঠিক আছে, দুই প্রান্তে কি থাকবে না, দুই গুচ্ছ থাকবে না, দুই প্রান্তে একটি করে লোম থাকবে। যদি বলে মনোট্রাইকাস, তাহলে এক প্রান্তে একটা লেস। যদি বলে অ্যাট্রাইকাস বললে কোনো কি থাকবে না, ফ্লাজেলা থাকবে না। ঠিক আছে, কোনো ফ্লাজেলা থাকবে না অ্যাট্রাইকাস বললে। যদি বলে যে তোমার হচ্ছে অ্যামফিট্রাইকাস, তাহলে হচ্ছে তোমার কি হবে বলতো? অ্যামফিট্রাইকাসের কথা বললে তুমি কি বলবা? অ্যামফিট্রাইকাস মানে হচ্ছে দুই প্রান্তে একটা করে। যদি বলে যে তোমার সেফালোট্রাইকাস, তার মানে হচ্ছে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে। কোথায় থাকবে? সেফালো, অর্থাৎ একটা প্রান্তে থাকবে। সেফালো মানে হচ্ছে মাথা, সেফালোট্রাইকাস অর্থাৎ এক প্রান্তে একগুচ্ছ তোমার কি থাকবে, ফ্লাজেলা থাকবে। যদি বলে মনোট্রাইকাস, তার মানে এক প্রান্তে একটি ফ্লাজেলা থাকবে। যদি বলে তোমার কি লফোট্রাইকাস, তার মানে তোমার কি থাকবে, দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে। দুই প্রান্তে দুই গুচ্ছ, এটা হচ্ছে লফোট্রাইকাস। এটা হচ্ছে লফোট্রাইকাস, দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা। যদি বলে পেরিট্রাইকাস, তার মানে হচ্ছে চারদিকেই ফ্লাজেলা থাকবে। অর্থাৎ ধরো এটা যদি একটা ব্যাকটেরিয়াম হয়, এই দিকেও ফ্লাজেলা আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে, এই দিকেও, এই দিকেও, এই যে এরকম সব দিকে ফ্লাজেলা আছে। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি ধরনের বলতো? এটা হচ্ছে পেরিট্রাইকাস। পেরি মানে হচ্ছে চারদিক, পেরিট্রাইকাস। এই জিনিসগুলা মাথায় রাখো। এইগুলা একটু বাংলা নাম সহ মাথায় রাখবা, দেখবা যে তোমাদের জন্য পরীক্ষায় ইজি হয়ে গেছে। ঠিক আছে, এগুলা কি করবা, বাংলা নাম সহ মাথায় রাখতে হবে। কোন বিজ্ঞানী কলেরা জীবাণু আবিষ্কার করেন? চার্লস লেভেরন, রোনাল্ড রস, রবার্ট কচ নাকি
অ্যান্টনি ভন লিউয়েনহুক। কে হচ্ছে কলেরা জীবাণু আবিষ্কার করছে? কলেরা জীবাণু আবিষ্কার করছে কে? কলেরা জীবাণু আবিষ্কার করছেন কে? কলেরা জীবাণু, যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করছে রবার্ট কচ। কলেরা জীবাণু কে আবিষ্কার করছে? যদি বলি কলেরা জীবাণু কে আবিষ্কার করছে, মাথায় রাখবা কলেরা জীবাণু আবিষ্কার করছে তোমার রবার্ট কচ। ঠিক আছে, রবার্ট কচ কি করছে? কলেরা জীবাণু আবিষ্কার করছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোথায় স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ঔষধ কাজ করে? ব্যাকটেরিয়ার কোথায় স্ট্রেপ্টোমাইসিন জাতীয় ঔষধ কাজ করে? গ্রাম পজিটিভের কোষ প্রাচীরে গ্রাম পজিটিভের প্রোটিন সংশ্লেষণে, গ্রাম নেগেটিভের কোষ প্রাচীরে গ্রাম নেগেটিভের প্রোটিন সংশ্লেষণে। আচ্ছা, এই যে স্ট্রেপ্টোমাইসিন যেটা আছে, এই স্ট্রেপ্টোমাইসিন তোমার মূলত এটা কোথায় ব্যবহৃত হয় বলতো? এই স্ট্রেপ্টোমাইসিন যেটা আছে, স্ট্রেপ্টোমাইসিন এটা কার জন্য? এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য ব্যবহৃত হয়। এটা কার জন্য ব্যবহৃত হয়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য ব্যবহৃত হয়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য ব্যবহৃত হয়। কোনটা? স্ট্রেপ্টোমাইসিন। এখন এই স্ট্রেপ্টোমাইসিনের কাজ কি? এটা কোষ প্রাচীরকে বিগলন করা, অনেকের মনে হতে পারে না, কিন্তু এটা হচ্ছে কোষ প্রাচীরকে বিগলন করায় না, মূলত এইটা হচ্ছে তোমার কাকে বিগলন করে বলতো? এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ যে আছে, এই প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়, এবং প্রোটিন সংশ্লেষে বাধা দেওয়ার কারণে ওই ব্যাকটেরিয়াটা আর সার্ভাইভ করতে পারবে না। আবার অনেক সময় সে কি করতে পারে? কোষ প্রাচীরেও তোমার আক্রমণ ঘটাইতে পারে। যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা আছে, এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে তোমার বিভিন্ন ঔষধ আছে, তারা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিগলন করে দেয়। কোষ প্রাচীরকে বিগলন করে দিলে তখন দেখা যায় তারা আর সার্ভাইভ করতে পারতেছে না। এই জন্য ডাক্তাররা হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে টেস্ট দেয়, যে কোন ব্যাকটেরিয়া দ্বারা তুমি আক্রান্ত, ওই অনুযায়ী তারা কি করে? বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিবে। এই স্ট্রেপ্টোমাইসিন কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক। আচ্ছা, সিউডোমোনাস ফ্লোরেসেন্স কি ধরনের? অ্যামফিট্রাইকাস, সেফালোট্রাইকাস, লফোট্রাইকাস, পেরিট্রাইকাস। এই যে এই ট্রাইকোমের উপস্থিতি বা ফ্লাজেলার উপস্থিতি, এই শ্রেণীবিন্যাসগুলা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে একটু। দেখো এটা কোন ধরনের? এটা হচ্ছে তোমার সেফালোট্রাইকাস। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সেফালোট্রাইকাস, অর্থাৎ তোমার মাথার দিকে একগুচ্ছ, অর্থাৎ মাথা বা এক প্রান্তে একগুচ্ছ থাকে, এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে। কার থাকে? এই সিউডোমোনাস জেনাসের যারা আছে, অর্থাৎ সিউডোমোনাস জেনাসের মধ্যে একটা হচ্ছে সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এর মধ্যে থাকে হচ্ছে সেফালোট্রাইকাস। এটা কি ধরনের? এটা হচ্ছে সেফালোট্রাইকাস ধরনের। এইগুলা একটু ছকগুলা একটু পড়বা, বা এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা, মানে ওইখানে যে এইগুলা দেওয়া আছে। কোন ব্যাকটেরিয়ামটি গোলাকার? কোন ব্যাকটেরিয়া গোলাকার? সার্সিনা লিউটা, সিউডোমোনাস টাবাকাই, ইকোলাই, নাকি হেলোকোয়াড্রেটাম ওয়ালসি? কোনটা? ইকোলাই। যেমন এই ইকোলাইয়ের আকৃতি তুমি জানো, ঠিক আছে? ইকোলাই কেমন? অনেকটা দণ্ডাকার টাইপের। ঠিক আছে, সিউডোমোনাস যেটা আছে, এই সিউডোমোনাসের আকৃতিও কেমন? দণ্ডাকার। সার্সিনা লিউটা আর এই যে এইটা যে আছে, এটার আকৃতি কিন্তু দণ্ডাকার না। ঠিক আছে, এর আকৃতি কেমন? এর আকৃতি কিন্তু তোমার দণ্ডাকার না, দণ্ডাকার আকৃতি, সরি, গোলাকার আকৃতি। এর আকৃতি কেমন? এই যে আছে হেলোকোয়াড্রেটাম ওয়ালসি, এইটা তোমার হচ্ছে, এটার আকৃতি তোমার অনেকটা হচ্ছে গোলাকার, মানে সরি দণ্ডাকারের মতো। গোলাকার কোনটা? গোলাকার হচ্ছে সার্সিনা লিউটা যেটা আছে, সার্সিনা লিউটা, এটা হচ্ছে তোমার গোলাকার। আর বাকি যেটা আছে এই তিনটা হচ্ছে তোমার কেমন? এই তিনটা হচ্ছে দণ্ডাকার ভাইরাস, সরি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা কোনটা? এটা হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া। এই তিনটা কেমন? দণ্ডাকার, একটু মাথায় রাখো। আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াম ববিস দ্বারা সৃষ্ট রোগ কোনটা? ভেড়ার অ্যানথ্রাক্স, ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির গলা ফোলা, নাকি গরু মহিষের যক্ষা? মাথায় রাখবা, মাইক্রোব্যাকটেরিয়াম বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা, সেটা মানুষের যক্ষা হয়। আর ববিস মানে হচ্ছে গরু, বোভাইন মানে হচ্ছে গরু, বভাইন গরু, এটার ইংরেজি নাম হচ্ছে বভাইন। ঠিক আছে, তার মানে বভিস কার মধ্যে হয়? গরু মহিষের যে যক্ষা আছে এটার মধ্যে হচ্ছে ওই মাইক্রোব্যাকটেরিয়াম বভিস দ্বারা রোগ সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, এবার মাথায় রাখবো, মাইক্রোব্যাকটেরিয়াম বভিস দ্বারা রোগ সৃষ্টি হয় কার? গরু মহিষের মধ্যে, অর্থাৎ গরু মহিষের যক্ষা যেটা আছে। কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলা হতো? ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়া, নাকি বাত? ম্যালেরিয়া যে জ্বর আছে, এই ম্যালেরিয়াকে বলা হয় তোমার হচ্ছে রোমান জ্বর। এখন আমরা ম্যালেরিয়াতে প্রবেশ করলাম। ম্যালেরিয়াকে কি বলা হয়? রোমান জ্বর বলা হয়ে থাকে। ম্যালেরিয়া পরজীবী কোন দশা মানুষে সংক্রমিত হয়? উকিনেট, মেরোজয়েড, ট্রফোজয়েড, নাকি স্পোরোজয়েড? সবাই জানো এটা। ম্যালেরিয়া পরজীবীর কোন দশা মানুষের সংক্রমিত হয়? ম্যালেরিয়া পরজীবী কোন দশায় মানুষের সংক্রমিত হয়? অবভিয়াসলি এটা হচ্ছে স্পোরোজয়েড যে দশাটা আছে, এই স্পোরোজয়েড দশাটা মানুষের মধ্যে সংক্রমিত হয়। কিসের? এই ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েড দশা মানুষের মধ্যে সংক্রমিত হয়। ঠিক আছে, ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটা মানুষের সংক্রমিত হয়? স্পোরোজয়েড দশাটা সংক্রমিত হয়। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, পার্থক্য যে আছে অযৌন চক্র ও যৌন চক্র, অর্থাৎ সাইজোগনি আর যৌন চক্র যে আছে, অযৌন চক্র ও যৌন চক্র, এদের মধ্যে
পার্থক্যটা মাথায় রাখো। যেমন অযৌন চক্র যেটা আছে তার নাম হচ্ছে সাইজোগনি, আর যৌন চক্র যেটা আছে সেখানে স্পোর তৈরি হয়, যার জন্য এটার নাম হচ্ছে স্পোরোগনি। এখন তোমরা এইটার মধ্যে পার্থক্য যে আছে, পার্থক্য থেকেও কিন্তু অনেক সময় এমসিকিউ হয়, পার্থক্য দেখলে অনেক সময় এমসিকিউ তোমরা আনসার করতে পারবা। ঠিক আছে, তো ম্যালেরিয়া পরজীবীর কোন দশা মানুষ সংক্রমিত হয়? স্পোরোজয়েট। এটা কিন্তু সহজ জিনিস, এটা সবাই পারবা আশা করি। আর ফ্লোচার্টটা পড়বা, কোন দশার পরে কোন দশা তৈরি হয়, কোন দশার পরে কোন দশা তৈরি হয়, এই ফ্লোচার্ট আকারে তোমরা পড়তে হবে তোমাদের একটু। মৃদু টার্সিয়ান ম্যালেরিয়ার সুপ্ত অবস্থা কতদিন? 8 থেকে 15, 12 থেকে 20, 11 থেকে 16, নাকি 18 থেকে 40 দিন। তোমার মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া যেটা আছে, এই মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, এই মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া যেটা আছে, এই মৃদু টার্সিয়ান ম্যালেরিয়ার তোমার সুপ্ত অবস্থা কতদিন? কতদিন সুপ্ত অবস্থা? কতদিন? 8 থেকে 15, 12 থেকে 20, 11 থেকে 16, 18 থেকে 40। এটা অবশ্যই হচ্ছে 11 থেকে 16। এই সুপ্ত অবস্থাগুলো পড়তে হবে। কি করবা? সুপ্ত অবস্থা পড়বা। ঠিক আছে, আচ্ছা। এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? এই হিমোজয়েন হচ্ছে এক ধরনের কি পদার্থ? বজ্র পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে কি? বজ্র পদার্থ, হিমোজয়েন। এই হিমোজয়েন তোমার কি হয়? ওই যে এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়, অর্থাৎ এই বজ্র পদার্থ দেখা যায় কোন ধাপে? বা অনেক সময় প্রশ্ন আসতে পারে এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে তোমার কি দেখা যায় বলতো? বজ্র দেখা যায়। এটা কোন ধাপে দেখা যায় নরমালি যদি প্রশ্ন আসে? কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? বলতে পারবা কেউ এটা? না, 45-এর এ না আপু, 8 থেকে 15 দিন যদি বলে সেটা হচ্ছে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়ার সুপ্ত অবস্থা কম সময় থাকবে। ঠিক আছে, কারণ হচ্ছে ওইটা সবচেয়ে ম্যালিগনেন্ট মানে হচ্ছে অনেকটা বলতে পারো তুমি ক্যান্সারের মতো, মানে ক্যান্সারের মানে ইংরেজি প্রতিশব্দ অনেক সময় আমরা কি বলি? ম্যালিগনেন্ট বলি। তো যেটা যত ভয়াবহ তার সুপ্ত অবস্থা তত কম, অর্থাৎ সে তত দ্রুত তার প্রভাবটা বিস্তার করতে চাইবে, যার জন্য 8 থেকে 15 দিন যেটা আছে এ নাম্বার অপশন, ওইটা হচ্ছে তোমার ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া যেটা আছে সেটার। ঠিক আছে, ট্রফোজয়েড, সিগনেট্রিং, রোজেট নাকি সাইজন? এই যে দেখো, এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে হিমোজয়েন দেখা যায়? এটা সাইজন দশা যে আছে, এই সাইজন দশায় তোমার কি দেখা যায় বলতো? এই সাইজন দশায় হিমোজয়েন দেখা যায়। এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন দশায় হিমোজয়েন দেখা যায়? এই সাইজন দশা যে আছে, এই সাইজন দশায় হিমোজয়েন দেখা যায়। ঠিক আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন দশায় তোমার হিমোজয়েন তৈরি হয়? এরিথ্রোসাইটিক সাইজোগনির তোমার কোন দশায় হিমোজয়েন তৈরি হয়? এরিথ্রোসাইটিক সাইজোগনির তোমার কোন দশায় হিমোজয়েন তৈরি হয়? এটা যদি প্রশ্ন আসে, এটা হচ্ছে সাইজন দশায়, যে সাইজন দশা যে আছে সেই সাইজন দশায় তোমার কি তৈরি হয় বলতো? সেখানে তোমার হচ্ছে কি তৈরি হয়? হিমোজয়েন বা বজ্র তৈরি হয়। এই জিনিসটুকু মাথায় রাখো, এইটুকু মাথায় রাখো। আর রোজেট যেটা আছে, এই রোজেট কোথায় তৈরি হয়? এটা হচ্ছে মেরোজয়েড দশায় তৈরি হয়। এই রোজেট তৈরি হয় হচ্ছে মেরোজয়েড দশায়। কোন দশায়? মেরোজয়েড। সিগনেট্রিং, ট্রফোজয়েড, এরা নিজেরাই হচ্ছে এক একটা দশা। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবীর কোন দশায় সাফনার দানা পাওয়া যায়? এই সাফনারের দানা কোথায় পাওয়া যায় বলতো? ট্রফোজয়েড, ক্রিপ্টোজয়েড, মেরোজয়েড, স্পোরোজয়েড। কোন দশায় সাফনারের দানা দেখা যায়? এই আরবিসিতে সাফনারের দানা দেখলেই তুমি বুঝতে পারবা যে তুমি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হইছো। এখন এটা কোথায় পাওয়া যায়? এই কোন দশায় হয়? এইটা হচ্ছে নরমালি অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায়। কোন দশায় এই সাফনারের দানা? অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েড, এই অ্যামিবয়েড ট্রফোজয়েড দশাটা যে আছে এই দশায় সাফনারের দানা দেখা যায়। এই অ্যামিবয়েড ট্রফোজয়েডের পরে এটা কি গঠন করে? আংটির মতো গঠন করে, অর্থাৎ সিগনেট রিং তৈরি করে। এই সিগনেট রিং এর পরবর্তীতে তোমার কি হয়? তোমার হচ্ছে সাফনারের দানা দেখা যায়। এই সাফনারের দানা মূলত তার মানে কার দেখা যায়? অ্যামিবয়েড ট্রফোজয়েড। অ্যামিবয়েড ট্রফোজয়েড, যেহেতু অ্যামিবয়েড উল্লেখ নেই বাট ট্রফোজয়েড কথাটা উল্লেখ আছে, তাই আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা, অর্থাৎ ট্রফোজয়েড। এই দশায় তোমার সাফনারের দানা দেখা যায়। আচ্ছা,
ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া ঘটায় কোন পরজীবী? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ভিভাক্স। সবচেয়ে বড় ওই যে বললাম ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, এই ম্যালিগন্যান্ট মানে হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক বা সবচেয়ে ভয়াবহ, যেটা হচ্ছে তোমার ক্যান্সারের মতো অবস্থা সৃষ্টি করে। ঠিক আছে, কার মতো অবস্থা সৃষ্টি করে বলতো ভাইরা? ক্যান্সারের মতো অবস্থা সৃষ্টি করে। তার মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে মূলত এই ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া ঘটায়। কি ঘটায়? এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যে আছে, এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে তোমার কি ঘটায়? এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তোমার সবচেয়ে ভয়াবহ যে ম্যালেরিয়াটা আছে এই ম্যালেরিয়াটা ঘটায়, এবং ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। এবং এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা এটার সুপ্ত অবস্থা কত? 8 থেকে 15 দিন। 8 থেকে 15 দিন প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা ঘটায়, যেটা সেটা হচ্ছে 8 থেকে 15 দিন। এরপরে প্লাজমোডিয়াম ওভ্যালি, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি। এই প্লাজমোডিয়াম ভিভ্যাক্স দ্বারা 12 থেকে 20, প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা 18 থেকে 40। প্লাজমোডিয়াম ভিভ্যাক্স দ্বারা 12 থেকে 20, প্লাজমোডিয়াম ম্যালেরি দ্বারা কি হয়? 12 থেকে 20 দিন, 18 থেকে 40 দিন। এটা হচ্ছে আর সুপ্ত অবস্থা। আর ওভালি যেটা আছে 11 থেকে 16 দিন। 11 থেকে কি দিন? 16 দিন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। আর প্লাজমোডিয়াম ওভালি দ্বারা যেটা হয় সেটা হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। এইগুলা যেন কখনো ভুল না হয়। ঠিক আছে, কোন বিজ্ঞানী ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক? টর্টি, চার্লস লেভেরন, রোনাল্ড রস নাকি জোসুয়া লেডারবার? কে কে হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক? দেখি কেউ বলতে পারবে এটা? ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক কে? ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক কোন বিজ্ঞানী? ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক এটা হচ্ছে তোমার চার্লস লেভেরন যে আছে, এই চার্লস লেভেরন হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক। আর টর্টি কি বলছিল? টর্টি বলছিল ম্যালেরিয়া শব্দ মানে হচ্ছে দূষিত। ম্যালেরিয়া শব্দটি যে দূষিত বুঝায়, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে টর্টি। যদি বলি রোনাল্ড রস কি বলছিল? রোনাল্ড রস বলছে হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি এই ম্যালেরিয়ার পরজীবী বহন করে। কে করে? স্ত্রী অ্যানোফিলিস মশকি। এটা বলছে কে? রোনাল্ড রস। ঠিক আছে, এই তিনটা জিনিসই মাথায় রেখো। আচ্ছা চলো পরবর্তীতে যাই। কোনটি ম্যালেরিয়া পরজীবীর সাইজোগনির বৈশিষ্ট্য? হিমোজয়েন সৃষ্টি হয় না, রিগনেট দেখা যায়, সিগনেট রিং দেখা যায়, পোষক দেহে প্রতিক্রিয়া থাকে না, ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যায়। কোনটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর সাইজোগনির বৈশিষ্ট্য? সাইজোগনির বৈশিষ্ট্য কোনটা? সাইজোগনির বৈশিষ্ট্য হিমোজয়েন সৃষ্টি হয় না, না হিমোজয়েন সৃষ্টি হয়। পোষক দেহে প্রতিক্রিয়া থাকে না, এটাও ভুল। পোষক দেহেও কিন্তু প্রতিক্রিয়া তৈরি হয়। ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যায় না, ওইখানে ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যায় না। ঠিক আছে, কোনটা হয়? সিগনেট রিং দেখা যায়। কি দেখা যায়? সিগনেট রিং দেখা যায়। এই জিনিসটুকু মাথায় রেখো। কি দেখা যায়? সিগনেট রিং দেখা যায়। অর্থাৎ সাইজোগনির মধ্যে যে জিনিসগুলো দেখা যায় এই অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে এবং হেপাটিক সাইজোগনির মধ্যে মূলত কি দেখা যায়? সিগনেট রিং দেখা যায়। ক্রিপ্টোজয়েড ধাপও দেখা যাবে না, এবং তোমার কি হবে না? পোষকদের প্রতিক্রিয়া থাকবে না, এবং হিমোজয়েন সৃষ্টি হবে না। বাকি রইল কোনটা? সিগনেট রিং। এই সিগনেট রিংটাই দেখা যায়, এটা সঠিক। ঠিক আছে, এটা হচ্ছে কিসের বৈশিষ্ট্য? সাইজোগনির বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্নে যাই। কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় না? অ্যাভলোক্লোর, নিভাকুইন, সেফালোস্পোরিন নাকি ম্যাপাক্রিন? কোন ওষুধটা ব্যবহৃত হয় না? কোথায়? ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় না। কোনটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় না? তোমার হচ্ছে সেফালোস্পোরিন যেটা আছে এইটা। অ্যাভলোক্লোর, নিভাকুইন, ম্যাপাক্রিন, তারপর প্যালুড্রিন, তারপর প্রোগালিন, সালফাডক্সিন, এই টাইপের বিভিন্ন ওষুধ ব্যবহৃত হয়। ওষুধগুলোর নাম একটু বই থেকে জাস্ট দেখবা। ঠিক আছে, ম্যালেরিয়া পরজীবী যৌন চক্রের বৈশিষ্ট্য কোনটা? গ্যামিটোসাইট, গ্যামিট সৃষ্টি হয়, হিমোজয়েন সৃষ্টি হয়, সাইজোন ধাপ। গ্যামিটোসাইট, গ্যামিট সৃষ্টি হয়। পরজীবী যৌন চক্রের বৈশিষ্ট্য কোনটা? গ্যামিটোসাইট, গ্যামিট সৃষ্টি, হিমোজয়েন সৃষ্টি, সাইজোন ধাপ। ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের বৈশিষ্ট্য কোনটা? গ্যামিটোসাইট নাকি গ্যামিট সৃষ্টি হয়? অনেকের মধ্যে কনফিউশন আছে। সোনারের দানা দেখা যায় আরবিসিতে, তার মানে এইটাও কি? এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। এটাও এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। হোস্টের কাঁপুনিও জ্বর হয়, হিমোজয়েনের সৃষ্টি হয়। এই হিমোজয়েন নামক যে বজ্র পদার্থটা আছে, এটা সাফনারের দানা পাওয়া যায় না বলছে। অপশন কি? সাফনারের দানা পাওয়া যায় না। হ্যাঁ, হস্টের কাঁপুনি দিয়ে জ্বর হয়, তাই তো বলছি, এটাও সঠিক। হিমোজয়েন যে আছে, হিমোজয়েন যে সৃষ্টি হয়, এই হিমোজয়েন কি বজ্র পদার্থ? এটাও সৃষ্টি হয় কোনটায়? এইটাও সৃষ্টি হয় তোমার হচ্ছে ইয়েতে, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। ইভেন সাফনারের দানাও পাওয়া যায় এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। তার মানে হেপাটিক সাইজোগনির বৈশিষ্ট্য কোনটা হবে? সাফনারের দানা পাওয়া যায় না, এটা হচ্ছে হেপাটিক সাইজোগনির বৈশিষ্ট্য। কারণ সাফনারের দানা কোথায় পাওয়া যায়? সাফনারের দানা পাওয়া যায় এরিথ্রোসাইটিক সাইজোগনিতে।
ঠিক আছে? এখন দেখো, কোনটি এরিথ্রোসাইটিক সাইজোগনির বৈশিষ্ট্য? হিমোজয়েনের উৎপন্ন হয় না, সিগনেট রিং দেখা যায়, পোষক দেহে জ্বর হয় না, ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যায়। কোনটা এরিথ্রোসাইটিক সাইজোগনির বৈশিষ্ট্য? এরিথ্রোসাইটিক সাইজোগনি যা আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনির বৈশিষ্ট্য কোনটা? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে তোমার একটা মানে বৈশিষ্ট্য কোনটা? হিমোজয়েন উৎপন্ন হয় না, না হিমোজয়েন উৎপন্ন হয়। পোষক দেহে জ্বর হয় না, না পোষক দেহে জ্বরও হয়। ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যায়, ক্রিপ্টোজয়েড ধাপটা তোমার এরিথ্রোসাইটিক সাইজোগনিতে না, ওইটা হেপাটিক সাইজোগনিতে দেখা যায়। তার মানে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কোনটা দেখা যায়? সিগনেট রিং দেখা যায়। আর ক্রিপ্টোজয়েড যেটা, এটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। এটা কোথায়? এটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। আর হেপাটিক সাইজোগনি যেটা ঘটে সেটা হচ্ছে যকৃতে। হেপাটিক মানে হচ্ছে হেপাটোসাইট মানে হচ্ছে যকৃত কোষ। হেপাটিক সাইজোগনি কোথায় হয়? যকৃতে ঘটে। ঠিক আছে? লাস্ট প্রশ্ন আজকের, কোনটি ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপ? গ্যামিটোসাইট, স্পোরোজয়েড, গ্যামেট নাকি মেরোজয়েড? কোনটা হচ্ছে গ্যামিটো গনি? এই যে চক্রটা যা আছে এটার শেষ ধাপ, অর্থাৎ ম্যালেরিয়া পরজীবীর যে যৌন চক্র আছে এটার সর্বশেষ ধাপ কোনটা? পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপ কোনটা? দেখো, সর্বশেষ যে ধাপ আছে ওই ধাপটা অতিক্রম করে কিন্তু সে মানব দেহে আক্রমণ করে। মানব দেহে কোন ধাপ প্রবেশ করে? স্পোরোজয়েড প্রবেশ করে। এই স্পোরোজয়েডটা কোথায় তৈরি হয়? যৌন দশায় তৈরি হয়। এবং যৌন দশা থেকে স্পোরোজয়েডটা কোথায় আসে? তোমার মানব দেহে চলে আসে মশকির মাধ্যমে। মশকির দেহে স্পোরোজয়েড দশাটা তৈরি হয় এবং ফাইনালি মানুষের দেহে চলে আসে। তার মানে এই স্পোরোজয়েড দশা হচ্ছে যৌন চক্রের শেষ ধাপ। এইভাবে মাথায় রাখবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক। ক্লাসটা আজকে একটু মানে আমি হয়তো একটু মানে ধীরে ধীরে পড়াইছি। এর কারণ হচ্ছে আসলে আমি একটু অসুস্থ, যার জন্য মানে একটু অসুস্থ বলতে আর কি, আমার শরীরটা প্রচন্ড দুর্বল, যেহেতু কয়েকটা দিন খুব চাপ গেছে, আবার 3 দিন পরে পরীক্ষা, মানে আবার নেক্সট এক্সাম 22 তারিখে। তো এই 2 দিনের মধ্যে পড়া গুছাই ফেলবো এবং সেই সাথে তোমাদেরও পড়াবো, তাতে কোনো সমস্যা নাই। আমি অসুস্থ হয়ে যাই হই তাই হই, সমস্যা নাই। মোট কথা হচ্ছে তোমাদের পড়তে হবে। ঠিক আছে? তোমাদের চান্স পাইতে হবে। আজকে এই পর্যন্তই থাকো। যারা শেষ পর্যন্ত সাথে ছিল সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবার সাথে নেক্সট ক্লাসে তোমাদের আবার দেখা হবে আগামীকাল। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।